ইয়াপ ব্রো, ইউ আর রাইট, বাট সামথিং ইজ মিস্টেক। এটা ভূত দিয়ে তন্ত্র সাধনা না, বিয়ের সাধনা হবে। বয়স তার কম হলো না, এবার তো বিয়ে শাদী করতেই হবে। তবে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো কাজ কি আমি তাহরিম তালুকদার একা করেছে নাকি? সব সময় আমার নামের সাথে আরেকটা নাম চলে থাকতো, রুদ্র তালুকদার, তাই না ব্রাদার? এই যে মিস্টার, শুনুন, নবনির্বাচিত মিনিস্টার সাহেব, নিজে কেমন আহামরি কিছু মনে করার কিচ্ছু হয়নি, ওকে? যে মানুষকে বিড়াল শাবক বলে মনে করবেন আপনি। চলার সময় একটু দেখে শুনে হাঁটবেন। এই আমাদের মতো জনগণের ভোটেই কিন্তু আপনি নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। আকাশ থেকে ঠুস করে পড়ে ঠাস করে এমপি হয়ে যাননি কিন্তু। আপনি যদি মনে করে থাকেন এমপি হয়েছেন তো রাস্তাঘাট কিনে নিয়েছেন, তাহলে আগেই বলে রাখছি, এটা সরকারি সম্পদ, আপনার ব্যক্তিগত নয়। যদিও আপনি সরকারি মানুষ, তবে এটা জেনে রাখা ভালো, সরকারের শক্তিই জনগণ, আর আমি দেশের একজন নিষ্ঠাবান নাগরিক। পেছনে থেকে এক নাগাড়ে কারো কণ্ঠ শুনতে পেয়ে কানে থাকা মোবাইল ফোনটা কান থেকে নামিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো তাহরিম তালুকদার। কয়েকদিন হলো নির্বাচন শেষ হলো, আর সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তাপস তালুকদারের বড় ছেলে তাহরিম তালুকদার। আজ তারই একটা জনসম্মেলনে এসেছিল সে। বক্তৃতার মাঝেই হঠাৎ গুরুত্বপূর্ণ কল আসায় স্টেজের থেকে খানিকটা দূরে আসতে হলো তাকে। সেখানে মাইকের আওয়াজে ফোনের ওপাশের কারো কথাই ভালোভাবে শোনা যাচ্ছিল না। ফোনে কথা বলতে বলতে সামনে এগোতেই হঠাৎ পেছন থেকে এক নাগাড়ে কারো কথা শুনতে পেল। পেছনে তাকাতেই তার চোখের সামনে দৃশ্যমান হলো একটা মেয়ে, যে কিনা কোমরে হাত দিয়ে মাটিতে বসে আছে। এই যে নবনির্বাচিত এমপি, এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে একটু উঠতে তো হেল্প করুন মশাই। এমনিতেই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কোমরের 12টা বাঁচালেন, তার উপর আবার খাম্বার মতো দাঁড়িয়ে কেন আছেন কোনো প্রকার হেল্প না করে? কেমন মানুষ আপনি? হ্যাঁ, দয়ামা কিছু নাই? আমার মতো মাসুম কিউট একটা বাচ্চাকে আপনার মতো খাম্বা একটা ধাক্কা মারলেন, বেঁচে আছি যে এটাই তো শুক্রিয়া আপা। হে ইউ, স্টপ ইট, স্টপ ইট। কখন থেকে দেখছি পাগলের মতো বকবক করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন। এই পাগল আপনি? কখন আমি আপনাকে ধাক্কা দিছি? হ্যাঁ, কি সমস্যা আপনার? আর আপনি এভাবে মাটিতে বসে আছেন কেন? এটা কি ভিক্ষা করার জায়গা? ভিক্ষা করতে হলে গেটের বাইরে যান। বেশ জোরেই কথাগুলো বলে উঠল তাহরিম। তাহরিমের কথার পরিপ্রেক্ষিতে নিচে থেকে কাপড়ের ময়লা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে চোখ দুটো ছোট ছোট করে তাহরিমের দিকে তাকালো পূর্ণা। ও মা, এ তো দেখি ভূতের মুখে রাম রাম। নিজে ধাক্কা দিয়ে আবার নিজেই বলছে নিচে বসে আছি কেন। পূর্ণা আরো কিছু বলতে নেবে, হঠাৎই তার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে তাহরিমের দিকে এগিয়ে গেল। কি হয়েছে স্যার? কোনো সমস্যা স্যার? নিজের ব্যক্তিগত সেক্রেটারি কুশনের আগমনে খানিকটা ভরসা পেল বলে মনে হলো তাহরিমকে। নারী সঙ্গ বরাবরই অ্যাভয়েড করে সে। মেয়েটা বোধহয় পাবনা মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। তুমি বরং কর্তৃপক্ষকে খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো কুশন। বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলেই বিপরীত দিকে ঘুরে সেখান থেকে হন হন করে চলে গেল। বেচারা কুশন একবার স্যারের চলে যাওয়া দেখে আর একবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে। স্যার যে কি আদেশ দিল সে আগামাথা কিছুই বুঝতে পারল না। মেয়েটাকে দেখে তার মোটেও পাগল বলে মনে হচ্ছে না। অগত্যাই সে জড়বস্তুর মতো দাঁড়িয়ে রইল। কি রে পূর্ণা, তুই এইখানে? আমি কখন থেকে খুঁজে চলেছি তোকে। নিজের বেস্ট ফ্রেন্ড ইলমির কণ্ঠ শুনতে পেয়ে গাল ফুলালো পূর্ণা। পূর্ণার গাল ফুলানো দেখে ভুরু কুচকে তাকালো ইলমি। কি হয়েছে তোর? এতক্ষণ তো ভালোই ছিলি, হঠাৎ বিধবাওয়ালা লুক দিচ্ছিস কেন? ইলু, তুই জানিস এই মিনিস্টার সাহেব আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। বললাম সরি বলতে, তাও বললো না। বদলোক একটা, অকৃতজ্ঞ কোথাকার। আর একটু হলে আমার কোমরটাই ভেঙে ফেলতো। তখন কি হতো আমার বলতো? আমার ভবিষ্যৎ জামাই একটা কোমর ভাঙা বউ পেত, আমার বাচ্চাগুলো একটা কোমর ভাঙা মা পেত, আর তোর নাতি নাতনিরা কোমর ভাঙা দাদি পেত। সেটাই তো বলবি। তোরটা আমিই বলে দিলাম, তবুও তোর ভাঙা ক্যাসেট চালু করিস না। বিরক্ত সহকারে কথাটা বলেই পাশে তাকালো ইলমি। একটা অপরিচিত ছেলেকে নিজেদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ব্যাপারটা স্বাভাবিক নিল সে, কারণ এসব অবাক মার্কা লুকে অভ্যস্ত সে। যেহেতু পাশে একটা সেন্টিমেন্টাল ফ্রেন্ড আছে, এই লুকগুলো স্বাভাবিক। ইলমি খানিকটা সামনে এগিয়ে গিয়ে বলল, এভাবে তাকানোর কিছু নেই, ও এমনই। ভাঙা রেকর্ডার অন করলে অফ করতে ইচ্ছে করে না। বলেই পেছনে ঘুরে পূর্ণার হাত ধরে গেটের দিকে এগিয়ে গেল ইলমির কথায় খানিকটা ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল কুশন। আপনি গাড়িতে উঠবেন না, গাড়িতে বোমা রাখা আছে, ক্ষতি হবে আপনার।
সম্মেলন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠতে নেবে হঠাৎ এক নাগাড়ে 3টে মেসেজের শব্দে বেশ কৌতূহল বশত হাতে থাকা মোবাইল অন করে মেসেজ অপশনে গিয়ে মেসেজগুলো দেখে ভুরু কুচকে গেল তাহরিমের। উঠতে গিয়েও থেমে গেল সে। স্যার কোনো সমস্যা? কুশনের প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে হাতে থাকা মোবাইলটা কুশনের হাতে ধরিয়ে দিয়ে আশেপাশে তাকালো তাহরিম তালুকদার। চারপাশে বেশ লোক সমাগম। যদিও গাড়িতে বোমা থাকে, এখানে ব্লাস্ট হলে হাজার হাজার মানুষ মারা যাবে, এটা নিশ্চিত। তাহরিম একটু ঝুঁকিয়ে বোমাটা খোঁজার চেষ্টা করলো। হয়তো তাহরিমের ভাগ্য সহায় ছিল বলে সে বোমাটা দেখতে পেল। সেটা সেট করা ছিল গাড়ির ঠিক নিচে, কিন্তু সময় কেবলই ঘনিয়ে আসছে। বোমা ব্লাস্ট হবার আর মাত্র 4 মিনিট বাকি। তাহরিম আর কিছু চিন্তা না করে হুট করে গাড়িতে ঢুকে দরজা অফ করে চাবি ঘুরিয়ে চালানো শুরু করলো। পেছনে থেকে কুশনের আতঙ্কিত গলার স্বর স্পষ্ট থেকে অস্পষ্ট হতে লাগলো। কিন্তু নিজের কথা এখন ভাবলে চলবে না। সে এখন দেশের একজন দায়িত্ববান লোকদের মধ্যে সে একজন। দেশের মানুষকে রক্ষা করা তার কর্তব্য। তারিন ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছে। সম্মেলনের জায়গা থেকে বেশ খানিকটা দূরে নদীর পাড়ে একটা খোলা জায়গা দেখে গাড়িটা পার করে দ্রুত সে গাড়ির বাইরে চলে আসে। দৌড়ে খানিকটা পথ আসার পর হঠাৎ পেছন থেকে বিকট শব্দে বোমা ব্লাস্ট হয়। তাহরিম পাঞ্জাবির হাতায় নিজের ঘাম মুছে মুখে হাত দিয়ে নিচে বসে পড়ে আর মনে মনে আল্লাহ সেই অচেনা লোকটাকে অসংখ্য ধন্যবাদ জানায়। আজ সেই লোকটার জন্যই এতগুলো প্রাণ সে বাঁচাতে পেরেছে। তার কিছুক্ষণের মাঝেই প্রায় 20-25টা গাড়ি এসে জড়ো হলো সেই ঘটনাস্থলে। গাড়ি থেকে নেমেই কুশল দৌড়ে এলো তাহরিমের দিকে। বেশ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, ভাই ভাই, আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? কুশনের কণ্ঠ শুনতে পেয়ে মুখ থেকে হাত সরালো তাহরিম। উঠে দাঁড়ালো, মুস্কি হেসে বলল, খোদার দয়া এই যাত্রা বেঁচে গেছি। ততক্ষণে প্রেস মিডিয়া ঘিরে ধরল তাকে। হাজারো প্রশ্ন ছুড়ে দিল তাহরিম তালুকদারের দিকে, কিন্তু তাহরিম কারো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নয়। সে প্রশ্নগুলো এড়িয়ে সামনের দিকে এগোতে লাগলো। সে আপনি কি জন্মগতভাবেই এত সাহসী মিস্টার নবনির্বাচিত এমপি সাহেব? চেনা কণ্ঠ শুনতে পেয়ে পাগুলো থমকে গেল তার। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো তাহরিম। স্যার কাউকে খুঁজছেন? কুশনের কথায় খানিকটা চমকে পাশেই কুশনের দিকে তাকালো তাহরিম। পেছন থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়েই পেছনে তাকিয়েছিল সে, কিন্তু তেমন কাউকেই নজরে এলো না তার। এছাড়া চারপাশে প্রেস মিডিয়ার সাথে পুলিশ রয়েছে। এখানে বেশিক্ষণ থাকাটা ভালো হবে না। কখন যে আবার পুলিশের বাধা অতিক্রম করে আবার মিডিয়ার লোকজন জেকে ধরে বলা তো যায় না। এটা চিন্তা করে সামনের দিকে অগ্রসর হলো সে। কম ধকল তো আর গেল না নিজের উপর দিয়ে। তাই বাড়িতে গিয়ে রেস্ট নেওয়াটাই বেটার অপশন বলে মনে হলো। তাহরিমের দরকার পড়লে কাল প্রেস কনফারেন্স করবে, সে তবুও আছান না। তাহরিম গিয়ে বসলো কুশনের আনা আরেকটা গাড়িতে। গাড়িতে বসেই মাথা পেছনের দিকে হেলিয়ে দিল সে। কপালে হাত দিয়ে কোনো এক গভীর চিন্তায় মগ্ন তাহরিম। লুকিং গ্লাস দিয়ে একবার নিজের স্যারকে পর্যবেক্ষণ করলো কুশন। স্যার কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তোমাকে কতবার বলেছি কুশন, আমাকে স্যার না বলে ভাই ডাকবা। কপালে হাত রেখেই কথাটা বলে উঠল তাহরিম। এবার ঠিক আছে স্যার, না মানে ভাই। ঠিক আছে চলো, আর আমার কিছু হয়নি। 20 মিনিটের মধ্যেই তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলো তাহরিম তালুকদারের গাড়ি। গাড়ি থামতেই দরজা খুলে বেরিয়ে এলো তাহরিম তালুকদার। বাড়ির সদর দরজা খোলা দেখে খানিকটা ভুরু কুঁচ গেল। সদর দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই তার নজরে এলো সোফায় বসে থাকা একজন মহিলার উপর। চুলগুলো হালকা লাল দেখা যাচ্ছে। ছেলেকে দেখা মাত্রই ধীর পায়ে ছেলের কাছে এলেন মেহেরিন শিকদার। মুখে কিছু না বললেও চোখ মুখ ঠিকই জানান দিচ্ছে তার চিন্তার বিষয়টা। মেহেরিন শিকদারের জায়গায় অন্য কোনো মা থাকলে হয়তো এতক্ষণে কেঁদে কেটে একসার করে ফেলতো, কিন্তু মেহেরিন শিকদার তার কিছু করেননি, আর কখনো করেও না। মনের দিক দিয়ে তিনি খুব বেশি শক্ত প্রকৃতির, ঠিক এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে তাহরিমের। কথাগুলো ভেবেই মুস্কি হেসে খানিকটা এগিয়ে গেল মায়ের দিকে। মেহেরিন শিকদার ছেলেকে আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করার পর বললেন, ব্যথা পেয়েছো কোথায়? তাহরিম হাসলো। না আম্মাজান, ব্যথা পাইনি, ভাগ্যের জোরে বেঁচে গেলাম। ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে মেহেরিন শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, সব কথা পরে শুনবো। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আজ নিচে নামার দরকার নেই, রেস্ট করো। যা লাগবে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে। বলেই তাহরিম ফ্রেশ হতে রুমে চলে গেল।
মেহেরিন তাহরিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার দুই ছেলের মাঝে বড় ছেলেটা একটু বেশি একরোখা স্বভাবেরই, যা বলবে তাই করবে। এবার সেই কাজে যত রিস্কি থাক না কেন। রাজনীতিতে ছেলেকে জড়ানোর কোনো ইচ্ছা ছিল না মেহেরিন শিকদারের, তবুও ছেলের জেদের কারণে যেতে দিতে হয়েছে তার। কথাগুলো চিন্তা করেই রান্নাঘরের দিকে পা বাড়ালেন। মেহেরিন শিকদার উদ্দেশ্য ছেলের জন্য খাবার তৈরি করা। তারই মাত্রই গোসল শেষ করে তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। হঠাৎই তার নজর গেল নিজের মোবাইলের উপর। কিছুক্ষণ আগে সেই মেসেজের কথা মনে হতে তাহরিম দ্রুত মোবাইল হাতে নিয়ে সেই নাম্বারে কল করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে নাম্বারটা বন্ধ বলছে। তাই সে আর ফোন দেওয়ার চেষ্টা করলো না। একজন মন্ত্রী হিসেবে তার যথেষ্ট ক্ষমতা আছে। তাহরিম তালুকদার চাইলেই সেই সিমের মালিককে আধা ঘন্টার মাঝে বের করতে পারবে, কিন্তু তাহরিম তা করবে না। কিছু জিনিস অজ্ঞাতই সুন্দর। তাহরিম জানে না নাম্বারটা কার, সে ছেলে নামে, কি উদ্দেশ্য তার। জানার আগ্রহ থাকলেও এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে না তার, তাই মোবাইলটা যেখানে ছিল সেখানেই রেখে দিল। মাথাটা ব্যথা করছে, আপাতত রেস্ট করাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। কি রে পূর্ণ, আর্টিকেল লেখা শেষ হলো তোর? ইলমির কথায় কম্পিউটার থেকে মুখ তুলে তাকালো পূর্ণা। মুখ কুচকে বলল, ইলু, ডোন্ট কল মি পূর্ণ, ইটস পূর্ণা, মিফতাহুল পূর্ণা। আর আমার লেখা প্রায় শেষ, আর 2 মিনিট অপেক্ষা কর, আমি সেভ করে বন্ধ করছি। পূর্ণার কথা শুনে ইলমি মুখ বেঁকিয়ে পূর্ণার পাশের চেয়ারে বসে পড়ল। মরণ আসছে আমার ব্রিটিশদের উত্তরসূরি। পূর্ণা হোক আর যাই হোক, আমি পূর্ণই ডাকবো। আর তুই যে আমার এত সুন্দর একটা নাম ইলমি, শাহানিন ইলমিকে ইলু ডাকিস, আমি কি কিছু বলেছি তোকে? পূর্ণা কম্পিউটার অফ করতে করতে বলল, আর রে ইয়ার, ইলু তুই তো মেয়েদের নাম, কিন্তু পূর্ণ তো ছেলেদের। তুই পূর্ণ ডাকলে কেমন যেন একটা ছেলে ছেলে ফিল আসে। তুই কি মেয়ে নাকি পূর্ণ? আমার চোখটাতে তো তুই ছেলেই। আচ্ছা, তুই তোর মাঝে একটা মেয়ে সুলভ আচরণ দেখাতো আমাকে। তুই যদি দেখাতে না পারিস, আমি তোকে তোর মাঝে 1000টা ছেলে সুলভ আচরণ দেখাবো। দেখ ইলু, আজ এটা কথা বলবি না। অফিসের ছুটি সেই কখন, তুই গেলি না কেন? জানালা দিয়ে বাহিরে তাকিয়ে পুনরায় বলল, সন্ধ্যা তো হয়ে এলো, এতক্ষণ বসে রইলি কেন? তোর বাসায় সবাই চিন্তা করবে না? আমার তো দুনিয়ায় কেউ নেই, তাই চিন্তা করার মতো কেউ নেই, কিন্তু তোর তো আছে। পূর্ণার কথা শুনে ইলমি মুস্কি হেসে উঠে দাঁড়িয়ে পূর্ণার ব্যাগটা পূর্ণার কাঁধে ঝুলাতে ঝুলাতে বলল, শ্শ্, মেয়ে, বাজে কথা বলছিস কেন? আমি কি তোর কেউ না? বোকামে, তুই আমার বেস্ট ফ্রেন্ড নস, তুই আমার বোন। আর বোন বোনের জন্য অপেক্ষা করবে, তাতে আর কি আসা যায়? চল তো এখন, খালি বেশি কথা। বলে ইলমি পূর্ণার হাত ধরে অফিসের বাইরে নিয়ে আসে। পেশায় দুজনেই জার্নালিস্ট। মাত্র কয়েকদিনই হলো জয়েন করেছে সেই ভার্সিটি লাইফ থেকে পূর্ণার ইলমির জুটি অনন্য। ইলমির সফল ব্যবসায়িক বাবা ইস্তিমুল হকের আর মা সুফিয়া বেগমের দ্বিতীয় সন্তান। ইলমির বড় এক ভাই আছে ইস্তিহাদ হক, সে বর্তমানে কানাডা আছে পড়াশোনার জন্য। আর পূর্ণা ছোটবেলা থেকেই এতিমখানায় মানুষ, পৃথিবীতে আপন বলতে শুধু এতিমখানার কেয়ারটেকার অর্থাৎ মাদার। আর এখন ইলমি ছোট থেকেই ইলমির শখ জার্নালিজম নিয়ে পড়ার, এবং ভার্সিটিতে সে জার্নালিজম নিয়েই পড়েছে। আচ্ছা পূর্ণ, তুই সকালে মন্ত্রী তাহরিম তালুকদারের সাথে এমন অদ্ভুত বিহেভ করেছিস কেন? তুই তো এমন না। ইলমির কথার পরিপ্রেক্ষিতে পূর্ণা হাসলো, ভুঁড়ি উঁচিয়ে বললে উঠল। আমার পেশা কি? ইলমি ঠোঁট উল্টিয়ে বলল, জার্নালিজম। আর তাহিম তালুকদার কে? মন্ত্রী। ওনার সাথে আমার সম্পর্ক নিশ্চয়ই মধুর না? এক কথায় বলা যায় রাজনীতি রিলেটেড সবার সাথেই আমাদের জার্নালিস্টদের সাপে নেউলে সম্পর্ক। আর তুই তো জানিস আমি যে আর্টিকেল নিয়ে কাজ করছি সেটা রাজনীতি রিলেটেড বেশ কিছু ক্রিমিনাল আর নারী পাচার সম্পর্কে। আমি তো নতুন এই পেশায়, তাই রাজনীতিবিদ সম্পর্কে আমার জ্ঞান শূন্য। তাই তাহরিম তালুকদারকে একটু বাজিয়ে দেখলাম, এই আর কি। আমার কথা শুনে ইলমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সিরিয়াসলি পূর্ণ, এত কিছু ভেবে ফেললি? হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। পেটে পেটে এত কিছু? ইলমির কথায় পূর্ণ পুনরায় হাসলো। আচ্ছা চল তাড়াতাড়ি পা চালা, বাসে গিয়ে কাজ আছে তো। ভাড়া বাসায় থাকি দোস্ত, তাও আবার একা। বাড়িওয়ালা মুখে যত আদরই দেখাক না কেন, কার মনে কি আছে বলা তো আর যায় না। ইলমিকে বাসায় পৌঁছে দিয়ে পূর্ণাও বাসায় চলে আসলো। পূর্ণা একাই একটা ভাড়া বাসায় থাকে। ইলমির বাসা থেকে পূর্ণার বাসা প্রায় 10 মিনিটের রাস্তা। পূর্ণা বাসায় ঢুকে লাইট অন করতেই দেখে লাইটটা চলছে না। চারপাশে অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দে চমকে পিছনে তাকালো পূর্ণা। কে কে ওখানে?
হঠাৎ নিজের পায়ের কাছে কোনো কিছুর আভাস পেয়ে ছিটকে দূরে সরে গেল। ঠিক তখনই কানে ভেসে আসলো মিউ মিউ শব্দ, যা শুনে পূর্ণা খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল। উফ মিনি, তুই তো ভয় পাইয়ে দিয়েছিলি রে আমায়। বলেই পায়ের কাছ থেকে নিজের পোষা বিড়ালটাকে কোলে তুলে নিল। পূর্ণা মিনি নামক বিড়াল পোষে সেই 4 বছর আগে থেকে। অবসর সময়টা সে মিনির জন্যই বরাদ্দ থাকে। কি রে মিনি, আজকে আবার বিদ্যুৎ ভাইজানে কি হলো রে? পূর্ণার কথা শুনে মিনি কেবলই মাথা নাড়ায়। পূর্ণা মুচকি হেসে মিনিকে নিচে নামিয়ে মোবাইল বের করে মোমবাতি খোঁজার চেষ্টা করে। এই বিদ্যুৎটাও যে কি, আকাশের অবস্থা খারাপ করলে ঠাস করে বিদ্যুৎ চলে যায়। মোমবাতি জ্বালিয়ে পূর্ণা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসলো। বহুত কাজ জমা হয়ে আছে, তার উপর আবার নতুন আর্টিকেল, সব মিলিয়ে প্যারাময় জীবন। ল্যাপটপ অন করে নেট কানেকশন দেওয়া মাত্রই কিছু ইমেল এসে জমা হলো পূর্ণার আইডিতে। পূর্ণা ধীরে ধীরে সবগুলো ইমেল চেক করছে। হঠাৎ করে একটা ইমেল এসে তার চোখ আটকে গেল। চোখ দুটো ছোট ছোট করে পুরো ইমেলটা পড়লো, কিন্তু ইমেলটা কে পাঠালো তার বোঝার উপায় নেই। ইমেলে লেখা ছিল, পূর্ব থেকেই সাবধান হয়ে যান মিথ্যাহুল পূর্ণা। রাজনীতি নিয়ে বেশি কিছু খুঁজতে যাবেন না, খুব খারাপ জিনিস এই রাজনীতি। সেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। কোনো কিছুরই বেশি গভীরে যাওয়া কিন্তু ভালো নয়। যা জানেন তাই নিয়েই শুকরিয়া আদায় করেন, আর এই সম্পর্কে আর্টিকেল লেখা অফ করে দেন, না হলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়বেন। বিপদ আপনার খুব সন্নিকটে। মিস মিফতাহুল পূর্ণা। ইমেলটা চেক করে পূর্ণা মুচকি হাসলো, কারণ এমন থ্রেট আজ পূর্ণার জন্য নতুন না। এমন থ্রেট কত এসেছে, এসবের ধার পূর্ণা ধারে না। তবে অবাক করা বিষয় হলো, যে অ্যাকাউন্ট থেকে ইমেলটা এসেছে সেটা ডিজেবল করা, হয়তো লোকটা চায়নি পূর্ণা তাকে চিনুক। দীর্ঘশ্বাস ফেলে আবার টাইপিং এ মনোযোগ দিল। এই ছোট্ট জীবনে কত কিছুই না দেখলো, কত মানুষের কত রূপ, কত কথা, কত ধরনের দৃষ্টি। কাজ শেষে ল্যাপটপ অফ করে বারান্দায় যায় পূর্ণা। কোলের উপরে মিনি গুটিসুটি মেরে বসে আছে। মিনির গায়ের উপর বার কয়েক হাত বুলিয়ে বারান্দায় রাখা টুলের উপর বসে পড়ে। আজ মা বাবার কথা বেশ মনে পড়ছে। পূর্ণার হয়তো কখনো দেখা হয়নি, হয়তো কারো পাপের ফসল কিংবা অন্য কিছু হতে পারে। তবে একটা কথা কি, যত যাই হোক না কেন, এই জন্মদাত্রী আর জন্মদাতাকে কখনো ঘৃণা করা যায় না। গল্পটা এমন না হলেও পারত, একটা সুন্দর সংসার হতে পারত, একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারত। কথাগুলো ভাবতে ভাবতে গাল বেয়ে জল গড়িয়ে পড়লো মেঝেতে। হাতের উল্টো পিঠ দিয়ে জলটুকু মুছে আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিদ্যুৎ এখনো আসেনি, পুরো এলাকা অন্ধকার হয়ে আছে। আর বেশিক্ষণ বারান্দায় না থেকে দরজা লাগিয়ে ঘরে চলে আসলো। পুরো ঘরে একটু হাঁটাহাঁটি করে বিছানা করে মিনিকে নিয়ে শুয়ে পড়লো পূর্ণা। চোখটা শুধু লেগে আসবে অমনি ঘুমের 13টা বাজিয়ে সশব্দে মোবাইলটা বেজে উঠল। চোখ বন্ধ করে হাতরাতে মোবাইলটা হাতে নেয় পূর্ণার বিরক্তিতে ভুরু কুচকে গেল। কোনো মতে একটা চোখ খুলে স্ক্রিনে এলু নামটা রেখে রিসিভ করে নেয়। এত রাইতে কি তোর? পূর্ণার কথা শুনে ইলমি রিটমিটিয়া হেসে উঠল। ডিস্টার্ব করলাম দোস্ত? তুই কি এইটা জিগাইবার লাগিয়ে ফোন দিছিস ফকিন্নি? না না দোস্ত, শোন না। শুনতাছি, বল জলদি জলদি বল, ঘুম পাইছে আমার। দোস্ত, কালকে তো পহেলা ফাল্গুন। তো আমি কি করবো? পূর্ণার কথায় খানিকটা বিরক্ত হয়ে বলল ইলমি। আমি কি করবো মানে? হ্যাঁ, তুই আমার পাঞ্চা কেন রে? আমি কিচ্ছু জানি না। তুই কালকে শাড়ি পরবি, আমিও পরবো, তাও বাসন্তী রঙের। আমার কোনো বাসন্তী শাড়ি নেই, সো তুই পর, আমি না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। বলেই ঠাস করে ফোনটা কেটে দিল। ইলমি যার দরুন বেশ অনেকটাই অবাক হলো পূর্ণা। এত সহজে মেনে নেওয়ার মেয়ে তো ইলমি না, কে জানে কি তালগোল পাকাচ্ছে মনে মনে। পূর্ণার কিছু চিন্তা না করে ঘুমের দেশে তলিয়ে গেল। কিছুক্ষণের মাঝেই আবার ফোন আসাতে মেজাজ বেশ খারাপ হলো পূর্ণার। চোখ বন্ধ করেই ভাবলো এখন ইচ্ছে মতো ছাড়বে সে এলোকে। মনে মনে কথাটা ভেবেই রিসিভ করে কানে ধরলো। অপর পাশ থেকে কেউ কিছু বলার আগেই পূর্ণা বলতে লাগলো, ওই কালা শামসুর বউ শাকচুন্নি কোথাকার, এই তোর জামাই কি আরেক বেডি লগে ভাগ্যে গেছে নাকি তোর সতীন রে বাইত লয়ে আইছে? হ্যাঁ কোনটা? ফইননি, তুই আমার সাদের ঘুমটা 24টা বাজাইতেছস। এখন তোরে আমার মনে কইতেছে ওই বুড়ি অঙ্গার পচা পানিতে চুবানি দিতাম। বেদ্যব বেটি, এক থাবড়ানি দিয়া একদম 7 দিন কানে শুনবি না এমন থাবড়ানি দিব। আবার যদি ফোন দেস তোর নাক বরাবর ঘুষি দিব আমি, একদম মুখের মানচিত্র বদলাই দিব। নিজেরই তখন নিজে চিনতে পারবি না। তুই যদি বেরিয়ে আমার সামনে থাকতি, তোর 7 জন্মের ভাগ্য তুই আমার সামনে নাই, নইলে তোরে আমি বুঝাইয়া দিতাম এই পূর্ণার ঘুমের জন্য পূর্ণা কি কি করতে পারে। ঘুমের লগে নো স্যাক্রিফাইস। আবার যদি ফোন দেশ
তাইলে তোরে ফোনের মধ্যে দিয়ে কানের নিচে 2 আঙ্গুল দিব কয়টা চড়। বিটিভির মতো তখন ঝিরঝির করবি ব্যাপদপ মাইয়া। বলেই ঠাস করে ফোনটা কেটে দিয়ে পূর্ণা আবার ঘুমিয়ে পড়ল। মেজাজ এত খারাপ হতো না যদি না এত সুন্দর স্বপ্নের মধ্যে ফোন কল ব্যাঘাত ঘটাতো। মাত্রই একটা স্বপ্ন দেখা শুরু করছিল, তার মধ্যে আবার ফোন হাতে নিয়ে কুশন বেক্কেলের মতো দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি থেকে কি হয়েছে তার ঠিক মাথার উপর দিয়ে গেছে। কুশন তার সামনে বসে থাকা তাহরিমের দিকে তাকালো। তাহরিম ভুরু কুচকে কুশনের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে রইল। কোথা থেকে শুরু আর কোথায় শেষ তার ঠিক বুঝে আসছে না। তাহরিম খবর পেয়েছিল মিডিয়ায় কাজ করা একজন মেয়ে সব রাজনীতিবিদদের নিয়ে আর্টিকেল লিখছে, তাই মেয়েটার নাম্বার বের করে কল দিয়েছিল, যেন কোনো কিছু না জেনে উল্টাপাল্টা কথা না লিখে। কারণ সে নতুন এমপি হয়েছে, এর মাঝে গুজব ছড়ালে ক্যারিয়ারে ব্যাড ইফেক্ট পড়তে পারে। কিন্তু তাকে তো কোনো কথাই বলতে দিল না মেয়েটা। মুখের উপর হাবিজাবি কত কিছু বলে ঠাস করে ফোনটা কেটে দিল। কথাটা মনে মনে চিন্তা করে তাহরিম বের করে বলে উঠল, ম্যানারলেস মেয়ে কোথাকার। দরজায় ঠকঠক আওয়াজে ঘুম হালকা হয়ে এলো পূর্ণার। মিটমিট করে তাকিয়ে শোয়া ছেড়ে উঠে বসলো। বুড়ো কুচকে বার কয়েক ঠকঠক আওয়াজ শুনে বালিশের নিচে থেকে ফোনটা বের করে একবার সময়টা দেখে নিল। মোটে 7টা বাজে। এই 7 সকালে কে আসবে? মাসও তো শেষ হয়নি যে বাড়িওয়ালার বউ আসবে ভাড়া চাইতে। তাহলে কিলমে। কথাটা ভাবতে ভাবতেই বিছানা থেকে নেমে এক হাতে চুলের খোপা করতে করতে দরজা ঢুকিয়ে গেল পূর্ণা। বাড়িওয়ালার বউ আর ইলমি ছাড়া এই বাসায় তেমন কেউই আসে না। পূর্ণা দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? অপর পাশ থেকে ইলমির কণ্ঠ শোনা মাত্রই দরজা খুলে দিয়ে দুহাত বুকে গুজে দাঁড়ালো পূর্ণা। ইলমির দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই থতমত খেয়ে গেল সে। ইলমি বাসন্তী রঙের শাড়ি পরেছে, সাদা ব্লাউজ, সাথে ম্যাচিং কানের দুল আর গলায় ছোট পাথরের রকেটের সাথে চিকন চান। ফর্সা গায়ের রংটা বেশ মানিয়েছে। আবার হাতে একটা শপিং ব্যাগ। কিন্তু এই সকালে এত সংসাজার কারণ বুঝলো না পূর্ণা। ইলমি পূর্ণাকে দেখে সব কটি দাঁত বের করে হাসি দিল। কি চাই? এই 7 সকালে আমার ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি? পূর্ণার কথার কোনো রূপপাত্তা না দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শর্ত, আমার ইচ্ছে হয়েছে আমি এসেছি, তাতে তোর কি? বলে ইলমি সোজা ঘরের দিকে হাঁটতে লাগলো। পূর্ণাও দরজা লাগিয়ে ইলমির পেছনে পেছনে গেল। কি সমস্যা তোর? রাতেও ঘুমোতে দিলি না, এখন আবার 7 সকালে এসে হাজির। ইলমি বিছানায় বসতে বসতে ভুরু কুচকে বলল, রাতে ঘুমাতে দেয়নি মানে কি? আমি তো একবারই ফোন দিলাম। তাহলে রাত 12টা বাজে কি আমি দিয়েছি তোকে ফোন? পূর্ণার কথা ইলমি বেশ অবাক হলো। রাত 12টা মানে? তুই তো জানিস পূর্ণ, আমাকে 11টার পর এই বাংলাদেশের চিরুনি তদন্ত করলেও আমাকে পাওয়া যাবে না। কথাটা যে ইলমি একেবারে ভুল বলেছে তা কিন্তু না। ওকে আসলেই রাত 11টার পর ঘুম থেকে তোলা ইহকালে সম্ভব না। কিন্তু ফোন করলো কে? তাহলে পূর্ণার কথার ভিত্তিতে ইলমি ভুরু কুচকে বলল, এত চিন্তা করার কি আছে? আজও তোর ফোন চেক করলেই হয়। আরে হ্যাঁ, তো মনেই ছিল না। বলে পূর্ণা নিজের ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকলো। প্রথমে অপরিচিত নাম্বার দেখে খানিকটা থতমত খেয়ে গেল সে। এটা তো ইলুর নাম্বার না। তাহলে ইস, কে নাকে ফোন দিয়েছিল আর কি করলাম এটা। এখন তো নিজের কপাল নিজে থাপড়াইতে মন চাচ্ছে। পূর্ণা মোবাইল থেকে চোখ তুলে সামনে বসে থাকে ইলমির দিকে তাকালো। ইলমির প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ইলমির দৃষ্টি লক্ষ্য করে পূর্ণা বোকাভাবে হাসলো। কি হয়েছে? পূর্ণা কিছুটা ঢোক গিলে বলল, আননোন নাম্বার, চিনি না। ইলমি বুড়ুকুচকে জিজ্ঞেস করলো, আরে আননোন নাম্বার তো কি হয়েছে? বাইদা রাস্তা, তুই কি উল্টো পাল্টা কিছু কথা বলেছিস নাকি? ঝাড়ি টাড়ি দিছিস? পূর্ণা ধপ করে বিছানায় বসে পড়লো। আমি না, আসলে তুই ফোন দিয়েছিস ভেবে ইচ্ছে মতো ঝেড়ে ফোন রেখে দিয়েছিলাম। আমি কি জানতাম নাকি? আর ওই লোকের কমন সেন্স নাই, মাঝ রাতে একটা মেয়েকে ফোন দেয়। ইলমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, যা করার তো করেই ফেললি, এখন বলে লাভ নেই। তুই বরং বেচারা আর বেচারি যেই হোক না কেন তাকে ফোন করে সরি বলে দে। পূর্ণা মনে মনে কিছু একটা চিন্তা করে বলল, ঠিক আছে। বলেই ফোন হাতে নিয়ে কল করলো সেই নাম্বারে। মুখে সূর্যের তীর্যক রশ্মি পড়াতে চোখ মুখ কুচকে গেল তাহরিমের। রাতে সকল হিসাব নিকেশ শেষ করে ঘুমোতে ঘুমোতে বেশ দেরি হয়েছিল তার। সূর্যের আলোতে কাঁচা ঘুমটার ব্যাঘাত তার মোটেও সহ্য হচ্ছে না। উপর হয়ে শুয়ে কাঁথা দিয়ে পা থেকে মাথা অবধি ঢেকে আবার ঘুম দিল। এরই মাঝে ঘুমের 12টা বাজিয়ে নিজের কর্কশ শব্দে বেজে উঠল ফোন। চোখ বন্ধ করে বালিশের তলায় থেকে ফোন বের করে রিসিভ করলো। কানে দেওয়ার সাথে সাথেই কারো কোমল কণ্ঠে হৃৎপিণ্ড কম্পিত হলো তাহরিম তালুকদারের। ওপাশ থেকে কেউ একজন কোমল কণ্ঠে সালাম দিল। সালামের উত্তরে তাহরিম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, ওয়ালাইকুম আসসালাম। অপর পাশ থেকে মেয়েটা বলল, আপনি কি কাল রাতে আমার ফোনে কল দিয়েছিলেন?
আসলে এই নাম্বার থেকে কাল রাত 12টায় আমার ফোনে কল গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঘুমিয়েছিলাম আর ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে বেশ রেগেও গিয়েছিলাম। আসলে আমি ভেবেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড মনে হয় ফোন দিয়েছিল, আর ঘুমের তাড়নায় নাম্বারটাও খেয়াল করিনি, তাই আসলে আপনাকে ওভাবে বলে ফেলেছিলাম। আমি ঘুমের মাঝে কাকে কি বলি আমার না মাথায় থাকে না। আর আপনি মনে হয় কোনো দরকারে ফোন দিয়েছিলেন, তাই না? আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি না ইচ্ছে করে করিনি। আপনার কোনো দরকার হলে বলতে পারেন, আপনি কি উপকার করতে পারি আমি আপনার? তাহরিম চোখ বন্ধ করে মেয়েটার কথা শুনছিল। মেয়েটার কণ্ঠ কি আসলেই এত মধুর, নাকি শুধুমাত্র তার কাছেই এমন মনে হচ্ছে? আচ্ছা, একসাথে এত কথা কেউ কি বলতে পারবে? হ্যাঁ, তো মেয়েটা পেরেছে। এমন কেন মনে হচ্ছে যেন সে চাইছে মেয়েটা আরো কিছুক্ষণ কথা বলুক, আর সে শুধু শুনবে। এত আবেগ দিয়ে কেউ কি কখনো সরি বলেছে তাকে? কই, মনে হচ্ছে না তো। এত সুন্দর করে সরি মেয়েটাকে কে বলতে বলছে? আনমনেই তার ঠোঁটের কোণে হাসির রেখা ভেসে উঠল। ওপাশ থেকে মেয়েটা সমানে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হ্যালো, এই যে শুনছেন আপনি? কথা বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইটস ওকে, আমারই ভুল হয়েছে। এত রাতে একটা মেয়েকে ফোন দেওয়া ঠিক হয়নি। আমি আসলে সরি বলতে গিয়েও তারিম ঠেকে গেল, কারণ সে এর আগে কখনোই কাউকে তার কাজের জন্য সরি কিংবা দুঃখ প্রকাশ করেনি। জি, আর কিছু না। আচ্ছা যাই হোক, আপনি কি কোনো দরকারে ফোন দিয়েছিলেন? অপর পাশে কথা বলা মেয়েটার প্রশ্নে তারিম জিভ দিয়ে খানিকটা ঠোঁট ভিজিয়ে বলতে গিয়েও থেমে গেল। কেন জানি আজ অদ্ভুতভাবে মেয়েটিকে তার পরিচয় দিতে ইচ্ছে করছে না। কেন জানি তার নিজের পরিচয় গোপন রেখে মেয়েটার সাথে কথা বলতেই ভালো লাগছে। সে চায় না মেয়েটা তাকে চিনুক। সাধারণ ছেলে হিসেবেই নিজেকে রিপ্রেজেন্ট করতে ইচ্ছে করছে তার খুব করে। আসলে আপনাদের ওখানে কি সংবাদপত্র ছাপা হয়? আমার একটা সংবাদ ছাপানো ছিল, তাই আপনাকে কল করেছিলাম। কিরকম সংবাদ? পাত্রীর। পূর্ণা বেশ থতমতো খেয়ে বলল। পাত্রী? নিজের বোকা বোকা কথাই নিজে ব্যাক্কেল হয়ে গেল তাহরিম। মিথ্যে সে কোনো কালেই বলতে পারে না। তার উপর দুনিয়ায় কি আর কোনো নিউজ ছিল না? শেষে কিনা পাত্রী চাই, যে কিনা হাতে তুড়ি দিলে পাত্রীর লাইন লাগবে, সেখানে সে কিনা পাত্রী চাই বলে সংবাদপত্রের বিজ্ঞাপন। ব্যাপারটা হাস্যকর না? কান থেকে ফোনটা নামিয়ে ফিক করে হেসে দিল পূর্ণা। এমন নয় যে পূর্ণা বুঝতে পারেনি যে লোকটা মিথ্যে বলছে কিংবা কথা ঘুরানোর চেষ্টা করছে। তবে যাই হোক, লোকটার কথা খারাপ লাগেনি তার। কি হয়েছে, হাসছিস কেন? এলমির কথায় পূর্ণা এলমির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, কিছু না। তুই তো বললি না এত সকাল সকাল সেজে আমার বাসায় কি করছিস তুই? এলমি হাত দিয়ে শপিং ব্যাগটাকে কাছে টেনে খুলতে খুলতে বলল, কাল কি বলেছিলাম মনে নেই তোর? যাই হোক, মনে না থাকলেও আমার কিচ্ছু করার নেই, তোকে আবার মনে করিয়ে দিচ্ছি। আজ পহেলা ফাল্গুন, পহেলা বসন্ত। বসন্ত বরণ অনুষ্ঠান হবে জাবির ক্যাম্পাসে, আর অফিস শেষে তুই আর আমি যাব। বিশাল অনুষ্ঠান হয় ওখানে। পূর্ণা চোখ ছোট ছোট করে এলমির দিকে তাকিয়ে আছে। এলমির শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের শাড়ি, সাদা রঙের ব্লাউজ, মাথার খোপায় লাগানোর মতো বেলি ফুলের মালা, আর হাতে বাঁধার জন্য রজনীগন্ধার গাছরা, গলায় আর কানের জন্য ছোট্ট পাথরের ইয়ারিং, আর চেন হাতে ম্যাচিং রেশমি চড়ি। এগুলো আনলি কেন? জিনিসগুলো বিছানায় সাজিয়ে রাখতে রাখতে এলমি বলল, জিনিসগুলো নিশ্চয়ই বাংলাদেশ জাতীয় জাদুঘরে সাজিয়ে রাখার জন্য আনিনি। আর তুই তো কালকে বললি তোর বাসন্তী রঙের শাড়ি নাই, তাই নিয়ে আসলাম। এখন তার বলতে পারবি না যে তোর শাড়ি নেই। এলমির কথায় পূর্ণা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ইলমি, কাজটা কিন্তু তুই ঠিক করিসনি। এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এই পূর্ণ, তোকে কে বলেছে রে টাকার হিসাব করতে? আমার টাকা আমি ঢের বুঝবো, তোকে আমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো, অফিস টাইম হয়ে গেছে প্রায়। পূর্ণার কিছু বলল না, কারণ সে জানে এই মেয়েকে কিচ্ছু বলে লাভ নাই। উল্টো একটা কথার বদলে 10টা কথা শোনাবে। পূর্ণা ফ্রেশ হয়ে আসলে এলমি পূর্ণাকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে দেয়। গলায় আইডি কার্ড ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে মিহু, একদম আমার স্বপ্নের রাজকন্যা। গড প্রমিস, একদম হুর পড়ে যাচ্ছে, চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে। নিজের ডেস্কে বসে কাজ করছিল পূর্ণা। সামনে কারো কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মৃদুলকে দেখতে পেয়ে বিরক্তিতে নাক মুখ কুচকে গেল তার। অনিচ্ছা সত্ত্বেও বলল, ধন্যবাদ। পূর্ণা বুঝতে পারে না মানুষ এতটা ছ্যাঁচড়া কি করে হতে পারে। এত বেহায়া যে কেউ হতে পারে মৃদুলকে না দেখলে পূর্ণা কখনোই বুঝতে পারত না। আর কোথাও যাবে নাকি মিহু? পূর্ণা ভুরু কুচকে মৃদুলের দিকে তাকিয়ে বলল, ফার্স্ট অফ অল আমি মিহু নই,
আমার নাম মিফতাহুল পূর্ণা, ডাক নাম পূর্ণা। মিফতাহুল ডাকলে পুরোটাই ডাকবেন, নয়তো পূর্ণা। এসব হাফ নেম পছন্দ না আমার, বিশেষ করে আপনার কাছ থেকে তো নাই। আর আমাকে কেমন লাগছে সেটা আমি বাসা থেকে বের হওয়ার আগেই আয়নায় দেখে এসেছি। আপনার কাছে কোনো কমপ্লিমেন্ট চাইনি, যেহেতু দিয়েছেন আপনার একটা ধন্যবাদ প্রাপ্য ছিল, তাই ধন্যবাদ দিলাম। আমরা কোথায় যাই না যাই সেটা আপনাকে কেন কৈফিয়ত দিতে হবে আমার? হু আর ইউ? নিজের কাজ নেই, যান নিজের চরকায় তেল দিন। বলেই আবার ফাইল দেখায় মনোযোগ দিল পূর্ণা। মিহু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। পূর্ণা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, ইটস মিফতাহুল, নট মিহু। আর মান আছে আপনার? মান থাকলে না অপমান করব? আপনার তো মানই নেই। আত্মসম্মান যদি বিন্দু পরিমাণ থাকতো তাহলে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আর কাকে কি বলি আমি? পূর্ণা, সে যাই হোক না কেন, আপনি কি আর কিছু বলবেন? না বলে যান, নিজের কাজে যান। অযথা কাউকে ডিস্টার্ব করবেন না মিস্টার মৃদুল। আর আমি এখন বেরোবো, আমার কাজ শেষ। আপনার কোনো কাজ থাকলে করতে পারেন, আর না থাকলে আমার ডেস্কটা বেশ ময়লা হয়েছে, চাইলে পরিষ্কার করে দিতে পারেন। আই ডোন্ট মাইন্ড। বলেই পূর্ণা বাঁকা হাসি দিয়ে বাইরে বের হয়ে আসলো। বাইরে এসে দেখে খুব অল্প স্বল্প মেম্বারই আছে অফিসে, বেশিরভাগই চলে গেছে। এই পহেলা ফাল্গুনে হয়তো কেউ নিজের প্রিয় মানুষটার সাথে সময় কাটাতে ব্যস্ত, আবার কেউ ভালোবাসার মানুষের সাথে দিনটি উদযাপন করতে ব্যস্ত, কেউ কেউ আবার নিজের পরিবারকে নিয়ে এই রঙিন শহরে ঘুরতে ব্যস্ত। পেছনে থেকে হাতে টান পড়ায় পূর্ণা পেছনে তাকালো। ইলমি ভুরু কুচকে তার দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে তোর? এমন রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলল, না তেমন কিছু না। মন খারাপ? আমার আবার মন খারাপ? মন আছে এটাই তো অনেক, সেটা আবার খারাপ করার সামর্থ্য নেই আমার। ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। তোর এই ফালতু পেঁচাল শেষ হলে বল, বেরোবো আমরা। চল। পূর্ণার ইলমি অফিস থেকে বের হয়ে একটা রিক্সায় উঠলো। প্রায় মিনিট 15 মাঝেই রিক্সা এসে থামলো জাবির গেটের সামনে। রিক্সা ভাড়া মিটিয়ে ইলমি বলল, দোস্ত তুই এই দিকটাই একটু দাঁড়া, আমি এই যাবো আর এই আসবো। পূর্ণা হাতের রজনীগন্ধার গাছটা ঠিক করতে করতে বলল, ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। কথাটা বলেই পূর্ণার সামনে তাকিয়ে দেখে ততক্ষণে ইলমি উধাও। প্রায় 15 মিনিট হতে চললো, ইলমির আসার নামগন্ধ নেই। পূর্ণা ঘাড় ঘুরিয়ে জাবির গেটের দিকে তাকালো। ভেতরে বেশ জাঁকজমকপূর্ণ, সেটা কোলাহল দেখেই বোঝা যাচ্ছে। পূর্ণা গেটের দিকে হাঁটতে লাগলো। পূর্ণার মনে হচ্ছে চুলের খোপাটা ঢিলে হয়ে গেছে, কিছুক্ষণের মাঝেই খুলে পড়বে। চুল তো আর কম না, কোমর ছাড়িয়ে সামলানো খুব কষ্ট। নেহাত লম্বা চুল প্রিয় নয় তো কবে বয়কাট দিয়ে ফেলতো। পুরো চুল থেকে বেলি ফুলের মালাটা খুলে আলগোছে চুলগুলো এক হাতে খোপা করতে করতে সামনে এগোলো। হঠাৎ পেছন থেকে কেউ দৌড়ে এসে পূর্ণার কাঁধের সাথে ধাক্কা লাগাতেই পূর্ণা পড়তে পড়তে বেঁচেছে, কিন্তু হাতে থাকা বেলি ফুলের মালাটা নিচে পড়ে গেছে। পূর্ণা চোখ তুলে তাকালো, সামনের দিকে ছেলেটা বেশ কিছুটা দৌড়ে গিয়ে হঠাৎ পেছনে তাকিয়ে জোরে বলল, সরি আপু, আই এম রিয়েলি সরি। আসলে পিছন থেকে দৌড়ানি দিয়েছি তো তাই খেয়াল করিনি। মাস্ক পরেছিল বলে কথাটা বুঝতে খানিক সেকেন্ড সময় লাগলো। ছেলেটি আবার সামনের দিকে তাকিয়ে দৌড় দিতে যাবে, হঠাৎ কোনো একটা কারণে সেখানেই থেমে গেল। পেছন থেকে ছেলেটার নাম ধরে কেউ দৌড়ে আসছে। পূর্ণা পেছনে তাকাতে যাবে, অমনি কেউ দৌড়ে এসে পূর্ণার উপর পড়লো। পূর্ণা তাল সামলাতে না পেরে লোকটাকে নিয়েই নিচে পড়ে গেল। তারপর আর কি, সবাই ফ্রিতে বাংলা সিনেমার রোমান্টিক সিন উপভোগ করলো। লোকটার উপরে পূর্ণা নিচে। পূর্ণা ভুরু কুচকে লোকটার দিকে তাকালো। মাস্ক পরা থাকলেও লোকটার চোখ অসম্ভব সুন্দর। কথাটা মনে আসতেই পূর্ণা নিজের মনকে হাজারটা গালি দিল। ওয়াও, হোয়াট এ রোমান্টিক সিন ইয়ার। কথাটা কানে আসতেই পূর্ণা ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। সেই মাস্ক পরা ছেলেটা হাতে মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে। চারপাশে বেশ ভিড় জমে গেছে, কিন্তু পূর্ণার সাথে লেপ্টে থাকা লোকটার ওঠার কোনো নামগন্ধ নেই। এই যে মিস্টার কানা, আই নো আমি কিউট একটা মেয়ে, তাই বলে পাবলিক প্লেসে এইভাবে লেপ্টে থাকার কোনো মানে হয় না। আর মানুষ না তো যেন একটা অস্ত হাতি। ও মা গো মা, আমার কোমরটা শেষ। আরে উঠুন উঠুন, সবাই কি বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখার শখ হয়েছে নাকি আপনার? পূর্ণার কথাটা কানে যেতেই লোকটা পূর্ণার কানের কাছে কিছুটা ঝুঁকে ফিসফিস কণ্ঠে বলল। বলেই লোকটা ভ্রু বাঁকিয়ে উঠে বসলো, আর পূর্ণার চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো। কতটা নির্লজ্জ হলে মানুষ পাবলিক প্লেসে এতটা অচেনা মেয়েকে একথা বলতে পারে? পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলে উঠল, অসভ্য লোক। লোকটা খানিকটা শব্দ করে হেসে বলল, কি রে পূর্ণ, এভাবে মাটিতে বসে আছিস কেন? ইলমির কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে ইলমির দিকে তাকালাম।
চারপাশে একবার নজর বুলিয়ে ফট করে উঠে দাঁড়িয়ে শাড়ি থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে শাড়িটা ঠিক করে দাঁড়ালাম। রাস্তাঘাটে যখন কিছু অসভ্য মানুষজন গরু ছাগলের মতো দৌড়াদৌড়ি করে, তখন আমার মতো মাসুম কিউট বাচ্চাদের তো চলতে ফিরতে সমস্যা হবেই, ধাক্কা খেয়ে তো পড়তেই হবে। স্বাভাবিক বলেই আর চোখে মাস্ক পরা লোকটার দিকে তাকিয়ে দেখি উনি কি সুন্দর নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে, যেন কিচ্ছু হয়নি। আপু, আসলে দোষটা আমারই, আমি খেয়াল করিনি। আমি আসলেই দুঃখিত, প্লিজ রাগ করবেন না আপু। আমি শাড়ির কুচি ঠিক করে সেই ছেলেটার দিকে তাকালাম, মুচকি হেসে বললাম, ইটস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, আর ভাইয়ের সাথে কি বোন রাগ করতে পারে? আমি একটুও রাগ করিনি। মাঝখান থেকে সেই মাস্ক পরা লোকটা মোবাইলের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলেই লোকটা মোবাইল পকেটে ঢুকিয়ে এক পলক আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। তোমার ভাই উনি? আমার কথা শুনে তামজিৎ শব্দ করে হেসে বলল, খুব অদ্ভুত তাই না? আসলে ভাইয়া এমনই, কথা কম বলে আর সারাক্ষণ আলাদা মুড নিয়ে থাকে, খাটাস। হ্যাঁ সেটাই। ধন্যবাদ আপু, আজ তাহলে আসি। আমি প্রত্যুত্তরে হাসলাম। ছেলেটা চলে গেল। খারাপ লাগেনি ছেলেটাকে। বয়স আর কত হবে, হয়তো 22 কিংবা 23, অনার্স 3rd কিংবা 4th ইয়ারে পড়ে হবে হয়তো। কি রে, আজকে কি সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে চল। বলেই চুলে হাত দিয়ে দেখি বকুল ফুলের মালাটা নেই। চোখ ঘুরিয়ে চারপাশে তাকালাম, না কোথাও নেই। নিচে পড়লে তো এখানেই থাকতো। কিছু খুঁজছিস? আমি এদিক সেদিক তাকিয়ে বললাম, হ্যাঁ বকুলের মালাটা। থাক, মালা লাগবে না, চুলগুলো এমনি ছেড়ে দে, একটা দিনই তো। ওর অনুরোধের ভঙ্গিতে বলা কথার পরিপ্রেক্ষিতে আমিও কথা বাড়ালাম না। হালকা শীতল বাতাস আর চারিদিকে রং বেরঙের পাখি, গাছে গাছে নতুন পাতা গজানোর মৌসুমে অনুষ্ঠানটা বেশ আনন্দময় হয়ে উঠল। দিনের ক্লান্তি ভাবটা অনেকাংশেই কমে গেছে। বাসন্তী রঙের শাড়িতে আর খোলা চুলে বসন্ত বাতাস আজ বেশ উপভোগ করছি। আমি যে ততটা ফর্সা তা কিন্তু নয়, আমি শ্যামবর্ণা, গায়ের রংটা তামাটে, আর ইলু হলুদ ফর্সা। কোথাও একটা শুনেছিলাম একটা সুন্দরী মেয়ের সাথে আরেকটা সুন্দরী মেয়ের বন্ধুত্বটা খুব বেশি দিন টেকে না, তাই হয়তো আমার আর ইলুর বন্ধুত্বটা এতটা গাঢ়। দুজনে মিলে বেশ অনেক ঘোরাঘুরি করলাম। বিভিন্ন খাবার দাবার শেষ করে ফিরতে প্রায় রাত 8টার মতো বেজে গেছে। এই মুহূর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু আমাদের ভাগ্যটা এতটা সুপ্রসন্ন নয় যে দাঁড়ানোর সাথে সাথে রিক্সা পেয়ে যাব। দূর থেকে একটা রিক্সা দেখা যাচ্ছে, এদিকটায় আসছে। চাচা যাবেন? চাচা গলায় থাকা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, হ্যাঁ আম্মা জামু। কই যাবা? 2 নাম্বার রোড। আচ্ছা উঠো। মাঝ রাস্তায় হঠাৎ সামনে ভীষণ ভিড় দেখে রিক্সা থেমে যায়। আমি ভ্রু কুচকে সামনে তাকাই। ইলুর দিকে তাকিয়ে দেখি ও ঘুমে ঢুলছে। আমি রিক্সা থেকে নেমে কিছুটা সামনে গিয়ে এগিয়ে গেলাম। লোকজন বলা বলি করছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ভিড় ঠেলে সামনে গেলাম আমি। চোখের সামনে ভেসে উঠলো একটা ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, কিন্তু চারপাশে এত লোক থাকতেও কেউ গিয়ে ধরছে না, আর না হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি ছেলেটার কাছে যেতেই একজন লোক পেছন থেকে ডেকে বলে উঠলো, আপা ওনার কাছে যাইয়েন না, যে অ্যাক্সিডেন্ট করছে মনে হয় না যে বাঁচবো। আজ এটা নিজের ঝামেলায় জড়ায়েন না, পুলিশের পেছে পড়বেন। লোকটা আরো কিছু বলতে নিবে আমি রেগে তার দিকে তাকাতেই লোকটা চুপ হয়ে যায়। মানুষ কতটা নিম্ন মস্তিষ্কের অধিকারী হলে এই মুহূর্তে এমন একটা কথা বলতে পারে। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম। ওর সামনে হাঁটু গেড়ে বসে তর্জনী আঙুল ওর নাকের কাছে নিতেই শ্বাস প্রশ্বাস টের পেলাম। তার মানে বেঁচে আছে এখনো, তবে অবস্থা আশঙ্কাজনক, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে এখনো। এতক্ষণে ভিড় ঠেলে ইলো এসেছে এখানে। আমি ওকে কিছু একটা ইশারা করতেই ও দৌড়ে সেখানে চলে যায়। আমি ছেলেটার মাথা নিজের কোলের উপরে রেখে শাড়ির আঁচলের কিছু অংশ ছিঁড়ে মাথাটা ভালোভাবে বেঁধে দিই, যেন রক্ত পড়াটা কিছুটা হলেও কমে যায়। ততক্ষণে ইলু রিক্সাওয়ালা চাচাকে নিয়ে হাজির। ছেলেটাকে রিক্সায় উঠিয়ে আমি আর রিক্সাওয়ালা চাচা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। ইলু সেই রিক্সার পেছন পেছন আরেকটা রিক্সা নিয়ে কাছাকাছি একটা হসপিটালে ছেলেকে নিয়ে এলাম আমরা। আমার সারা শরীর ছেলেটার রক্তে রঞ্জিত। হসপিটালে ভর্তি করে সেখানেই বসে রইলাম। চাচা, আপনার ভাড়াটা কত দিব? আমার কথা শুনে চাচা চোখ ভর্তি পানি নিয়ে আমার মাথায় হাত রেখে বলে উঠলেন, ভাড়া লাগবে না রে মা, দোয়া করি তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মে। এমন সময় ডক্টর বের হয়ে আসে।
ডক্টরকে দেখা মাত্রই আমি দৌড়ে গেলাম ডক্টরের কাছে। ডক্টর, কি অবস্থা রোগীর? আমার কথা শুনে ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলল, অবস্থা এখনো কিছু বলা যাচ্ছে না, তবে খুব একটা ভালো না। মাথার পিছন দিকে আঘাতটা বেশি লেগেছে, গলায়ও বেশ খানিকটা জখম হয়েছে, মাথায় বিভিন্ন জায়গায় কাঁচ ঢুকে আছে। ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। রোগীর বাসার লোক কেউ আছে? বন্ড পেপারে সাইন করতে হবে। অপারেশন করালেও যে রোগী বাঁচবে এমন কোনো সিউরিটি দিতে পারছি না। আঘাতটা খুব বেশি লেগেছে আসলে। আমি কিছু চিন্তা না করেই বলে উঠলাম, আমি রোগীর বোন হই, কোথায় সাইন করতে হবে বলেন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করেন। ডক্টরটা তার পাশে থাকা নার্সকে বলল। নার্স আমার দিকে তাকিয়ে বলল, আপনি চলুন আমার সাথে। আমি নার্সের সাথে যেতে যেতে পেছনে তাকিয়ে ইলুর দিকে তাকিয়ে বললাম, তুই এখানে একটু বস, আমি আসছি। আমার কথার পরিপ্রেক্ষিতে ইলু মাথা নাড়িয়ে সেটে বসে পড়ল। নার্স আমার সাথে যেতে যেতে বলল, রোগী কি আপনার কিছু হয়? আমার ভাই। ও, ওনার আঘাতগুলো খুব গুরুতর। কিভাবে হয়েছে একটু বলতে পারবেন? লরির সাথে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট। ও, ফর্মালিটি শেষে ডক্টর ওটিতে ঢুকেছে প্রায় 1 ঘন্টা। আমি আর ইলু ওটির সামনে টেনশনে হাত পা বরফ হয়ে আসছে আমাদের। চোখ ফেটে কান্না আসছে, টুক করে চোখ থেকে জল মাটিতে গড়িয়ে পড়লো। একটা অচেনা অজানা ছেলের জন্য এত চিন্তা। আমি খুব করে চাইছি আল্লাহর কাছে যেন ছেলেটা সুস্থ হয়ে যায়, কোনো মায়ের বুক যেন খালি না হয়। প্রচন্ড অস্থিরতায় ভুগছি। অবশেষে ওটির লাল লাইটটা নিভে গেল। ডক্টর বাইরে বেরিয়ে এলেন। ব্যস্ত স্বরে জিজ্ঞেস করলাম, কি অবস্থা ডক্টর আমার ভাইয়ের? আল্লাহর অশেষ রহমতে এবারের মতো বেঁচে গেছে। সময় মতো না পৌঁছালে হয়তো বাঁচানো সম্ভব হতো না। তুমি মেয়ে অনেক সাহসী, খুব ভালোবাসো ভাইকে, তাই না? ব্রেভ গার্ল, ডোন্ট ওয়ারি, ভাই ঠিক হয়ে যাবে। কিছুদিন আর রেস্ট করুক। আর গলায় যেহেতু আঘাত পেয়েছে, কথা বলতে কয়েকদিন সমস্যা হবে, তবে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। ডক্টরের কথা আনমনেই আমার ঠোঁটে হাসির রেখা ভেসে এলো। ভেতরে যেতে পারি ডক্টর? আপাতত ঘুমাচ্ছে, কাল সকালের আগে ঘুম ভাঙবে বলে মনে হচ্ছে না, তবে তুমি চাইলে দেখে আসতে পারো। ধন্যবাদ ডক্টর। মাই প্লেজার। বলেই ডক্টর চলে গেল। আমি ইলমির দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ও আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো সব ঠিক হয়ে যাবে। সকাল প্রায় 7টা বাজতে চলল। তালুকদার ভিলায় কারো চোখে ঘুম নেই। ড্রয়িং রুম জুড়ে সবার আনাগোনা। তাপস তালুকদার সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। মেহেরিন শিকদারের চেহারায় ও ছেলের জন্য অস্থিরতা। তাহিম তালুকদার মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে পুরো রুম জুড়ে। কাল রাত থেকে তানজিমের ফোন বন্ধ, রাতেও বাসায় আসেনি। যে ছেলে 1 ঘন্টা বাসায় না থাকলে মায়ের কাছে 70 বার ফোন করে, সেই ছেলের ফোন কাল রাত থেকে অফ। পুরো শহর জুড়ে পুলিশ ফোর্স লাগানো হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে একজন পুলিশ কর্মকর্তা ফোন করে জানিয়েছে তাদের গাড়িটা মহাসড়কের পাশে খুবই বাজেভাবে ভেঙে যাওয়া অবস্থায় পাওয়া গেছে, কিন্তু সেখানে তানজিম ছিল না। এলাকার লোকজন থেকে শোনা গেছে গতকাল রাতে প্রায় 8টার দিকে এদিকে গাড়ির অ্যাক্সিডেন্ট করে আর পড়ে থাকা ছেলেটাকে একটা মেয়ে রিকশায় করে হসপিটালে নিয়ে যায়, কিন্তু কোন হসপিটালে নিয়ে গেছে কেউ জানে না। সাজের সকাল, বসন্তের দক্ষিণা বাতাস শাসা করে ঢুকছে হসপিটালের জানালা দিয়ে। সেই বাতাসকে যেন আহ্বান করতে জানালার ধারে রেলিংয়ে মাথা ঠেকিয়ে কোনো এক নির্দিষ্ট জায়গায় দৃষ্টি নিবদ্ধ করে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বাসন্তী রঙের শাড়ি পরিহিতা এক রমণী। শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ যেন শুকিয়ে আছে। চুলের খোপাটা অনেকাংশে খুলে যাওয়ার ফলে কিছু অবদ্ধ চুল পিঠময় আশ্রে পড়ে আছে। চোখে তার ঘুমো ঘুমো ভাব, ক্লান্তি তবুও যেন ঘুমোতে না আসছে। ঘাড় ঘুরিয়ে একবার ঘড়ির দিকে দৃষ্টি তাক করলো। ঘড়ির কাঁটা 7টা পেরিয়ে গেছে সে আধ ঘন্টা আগে। পুনরায় তাকালো বেডে নিস্তেজ হয়ে শুয়ে থাকা হাতে পায়ে ব্যান্ডেজ করা ছেলেটার দিকে। ছেলেটার পরিচয় এখনো অজানা। জ্ঞান না ফেরা পর্যন্ত পরিচয় জানা অসম্ভব। কেবিন নাম্বার 204। বেডে শুয়ে থাকা ছেলেটার গোঙানির আওয়াজে পেছনে তাকালাম। জ্ঞান ফিরেছে তার। আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম। কপালে আর গালে হাত দিয়ে দেখলাম এখন জ্বরের অবস্থা কিছুটা কম হলেও একেবারেই যে নেই তা না। বেডের পাশে থাকা টেবিলের উপর থেকে পানির বোলটা নিয়ে তাতে ভেজানো রুমালটা দিয়ে ভাঁজ করে কপালে রাখলাম তার। ছেলেটা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখের সামনেও অপরিচিত একটা মেয়েকে দেখে হয়তো বেশ চমকেও গিয়েছে। তড়িঘড়ি করে উঠতে গেলে বাধা দিলাম আমি। উঠো না, শুয়ে পড়ো, সারা শরীরে তোমার আঘাত।
ব্যথা আছে, আর কথা বলো না, কষ্ট হবে তোমার। যা লাগবে ইশারায় বলো, আমি এনে দিব। বলেই মাথা থেকে জলপট্টিটা সরিয়ে আবার ভিজিয়ে রাখলাম। ছেলেটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে পাত্তা দিলাম না। অবাক তো হওয়ারই কথা। এমন সময় দরজা ঠেলে প্রবেশ করলো ডক্টর নূর। কেমন আছো মাই বয়? আমি আর ছেলেটা ডক্টরের দিকে তাকালাম। আসলে ডক্টর, ওর কথা বলতে প্রবলেম হচ্ছে। আমার কথা শুনে ডক্টর হাসলেন। ওই যে বললাম না, গলায় বেশ আঘাত পেয়েছে। তবে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। কিছুদিন রেস্ট নিক। ছেলেটার কাছে গিয়ে কপালে হাত দিয়ে বলল, ঝড় তো এখন আর তেমন নেই। ডোন্ট ওয়ারি মাই বয়। তোমার বোন থাকলে তোমার আর কিচ্ছু হবে না, এটা আমার বিশ্বাস। ডক্টরের কথা শুনে ছেলেটা আবারও অবাক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকালো। ডক্টর কিছুটা থেমে বলল, ভেরি ব্রেভ গার্ল তোমার বোন। কালকে ও সময় মতো না নিয়ে আসলে তো তোমাকে বাঁচানোই যেত না। আর সারা রাত জেগে মেয়েটা তোমার সেবা করেছে। মাঝরাতে তো হঠাৎই তোমার প্রচণ্ড জ্বর আসে, আর ও তোমার মাথার পাশে সারা রাত থেকে জেগে জেগে তোমার মাথায় পানি দিয়েছে আর শরীর মুছিয়ে দিয়েছে। ভাগ্য করে একটা বোন পেয়েছো। তোমার চিন্তার কোনো কারণ নাই। ঔষধ নাও আর রেস্ট করো। এই ওষুধগুলো ঠিকঠাক মতো খাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বলেই ডক্টর চলে গেলেন। ডক্টরের কথা শুনে ছেলেটা আমার দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো। আমি গিয়ে ওর পাশে বসলাম। ছেলেটা হাঁসফাঁস করছে, হয়তো কিছু বলবে। তুমি কি কিছু বলবে? সে মাথা নাড়ায়। কিভাবে বলবে? তোমার গলায় তো ব্যথা। ছেলেটা আমাকে টেবিলের দিকে ইশারা করে। আমি সেই দিকে তাকিয়ে দেখি একটা খাতা রাখা আছে। আমি কিছুটা ভেবে বলি, তোমার তো হাতেও ব্যথা, লিখবে কিভাবে? ছেলেটা আবারও ইশারা করতেই আমি আর কিছু না বলে টেবিল থেকে একটা খাতা আর কলম এগিয়ে দিলাম। খুব কষ্ট করে ছেলেটা কাগজে কিছু একটা লিখলো আর আমার দিকে এগিয়ে দিল। আমার বাসায় একটু যোগাযোগ করবা, নাম্বার 017। লেখাটা পড়ে আমি হাসলাম। খাতাটা এগিয়ে দিয়ে বললাম, তোমার নাম কি, লেখো। সে নাম লিখে আমার দিকে এগিয়ে দিল। তানজিম। লেখাটা পড়ে হাসলাম আমি। বাহ, বেশ সুন্দর নাম তো। আমাদের কথার মাঝে পেছনে হঠাৎ কেউ একজন বলে উঠলো, কি ব্যাপার? বাচ্চাধনের জ্ঞান ফিরল তাহলে? ভয় পেয়ে গেছিলাম আমি। আমি ইলুর দিকে তাকিয়ে হাসলাম। হাতে একটা শপিং ব্যাগ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ইলু খানিকটা এগিয়ে এসে আমার হাতে শপিং ব্যাগটা দিয়ে বেডে বসে পড়লো। আমি শপিং ব্যাগ থেকে ড্রেস খুলে মেজাজ খারাপ হয়ে গেল আমার। ভাইয়ার কাজ দেখছো? আবার আমার জন্য সে শাড়ি নিয়ে আসছে, কেমনটা লাগে? ওই ফুইনি, দুনিয়ায় কি আর কোনো ড্রেস নেই? তুই শাড়ি আনি কেন? হ্যাঁ, কোন বুঝে নিয়ে আসছো তুই শাড়ি? তো কি ওয়েস্টার্ন আনতাম? বলেই খিলখিল করে হেসে উঠলো। তানজিমও আমার মুখের এক্সপ্রেশন দেখে হাসলো। আমি ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এ মেয়েকে কিচ্ছু বলে লাভ নেই, ঘাটতারা কোথাকার। আমি ইলুর দিকে এগিয়ে গিয়ে ওর হাতে খাতাটা ধরিয়ে বললাম, তানজিমের বাড়িতে ফোন কর, আমি ততক্ষণে চেঞ্জ করে আসছি। শাড়ি যে আমি একদমই পরতে পারি না তা কিন্তু নয়। আমি শাড়ি পরতে পারলেও সামলাতে পারি না, কিন্তু এই মুহূর্তে শাড়িটা কমফোর্ট বলে আমার মনে হচ্ছে না। সে যাই হোক, এখন আর কি করার। অগত্যা এইসব নিয়ে আমায় ওয়াশরুমে ঢুকতে হলো। নীল রঙের শাড়ি আর সাদা রঙের ব্লাউজ পরে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি কেবিনে বেশ অনেক লোকের ভিড়। একজন মহিলা তানজিমের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আরেকজন মাঝ বয়সী লোক বেডের সাথে চেয়ার নিয়ে বসে কথা বলছে। আমি পলক ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ইলু চোখের ইশারায় বোঝালো এনারাই তানজিমের বাবা মা। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, ছেলে তার মা বাবার কোলে ফিরে গিয়েছে, তাহলে আমার দায়িত্ব শেষ। তানজিমের বাবা তানজিমকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে, কিন্তু বেচারার তো কথা বলতে পারে না, আর সেটা বোঝাতেও পারছে না। আঙ্কেল, তানজিম তো গলায় ব্যথা পেয়েছে, তাই কথা বলতে প্রবলেম হবে। আপাতত ওকে কিছু জিজ্ঞেস না করাই ভালো হবে। অচেনা কারো কণ্ঠ শুনতে পেয়ে আঙ্কেল আর আন্টি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ওনাদের অব্যক্ত কথাটা হয়তো আমি বুঝতে পেরেছি, তাই হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম, আমাকে আপনারা চিনবেন না, আমার নাম মিফতাহুল পূর্ণা, পেশা একজন জার্নালিস্ট আমি। তানজিমকে কাল আমরাই পেয়েছিলাম রাস্তায় আঘাতপ্রাপ্ত অবস্থায়। আমার কথা শুনে আঙ্কেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে কাছে ডাকলেন। আমিও গুটিসুটি পায়ে এগিয়ে গেলাম তার দিকে। উনি আমার মাথায় হাত রেখে বললেন, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব ভাষা নাই আমার। তুমি নিজেও জানো না তুমি আমাদের কত বড় একটা উপকার করেছো। এভাবে বলবেন না আঙ্কেল, এটা আমার কর্তব্য। আজ তানজিমের জায়গায় আমার ছোট ভাই কিংবা বোন হতে পারতো। আমার ভাই হলে কি আমি এভাবে রাস্তায় ফেলে চলে আসতে পারতাম? কখনোই না। তোমার মতো এভাবে কেউ চিন্তা করে না মা। প্রত্যুত্তরে হাসলাম আমি।
বলার মাঝে হঠাৎ মেরিন শিকদার বলে উঠল, মেয়ে, তুমি সারা রাত তানজিমের পাশে ছিলে? তোমার বাবা মা টেনশন করেনি? ওনার কথায় আমি তাচ্ছিলের হাসি দিলাম। না আন্টি, টেনশন করার মতো কেউ নেই আমার। আমি এতিমখানায় বড় হয়েছি, ভাড়া বাসায় থাকি। আমার পরিবার বলতে শুধু আমার বেস্ট ফ্রেন্ড ইলমি আছে, আর কেউ নেই। বেশ হাসি মুখেই কথাগুলো বললাম। মিসেস শিকদার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এত কঠিন কথাগুলো মেয়েটা কত সুন্দর সাবলীল ভাষায় অবলীলায় বলে দিল। ঠিক তখনই কথা বলতে বলতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কেউ। মা, আমি থানায় যোগাযোগ করেছি, ওরা তদন্ত করছে। আর কারা তানজিমের এরকম একটা অ্যাক্সিডেন্ট করেছে সেটা খুব শীঘ্রই ধরা পড়বে। প্লিজ টেনশন করো না। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে হসপিটালের কেবিনের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাগুলো কেউ বলল। এলমি দরজার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, মন্ত্রী তাহরিম তালুকদার। আমি কথাটা স্পষ্ট শুনতে না পেলেও দেখে ওনাকে ঠিকই চিনতে পেরেছি। আর মন্ত্রীদের সাংবাদিকগণ চিনবে না সেটা তো কুসমিনকালেও সম্ভব না, কারণ ওনাদের নিয়েই তো আমাদের ঘাটাঘাটি। আমাদের যত খবর থাকে বেশিরভাগ অংশ জুড়ে তো মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের নেতারা। কিন্তু উনি এখানে কি করছে সেটাই ভাববার বিষয়। আর মা মা কাকে ডাকছে আমি ভ্রুকুচকে বোঝার চেষ্টা করছি। পুরো ব্যাপারটা বুঝতে আমার মিনিট 2 সময় লাগলো। তার মানে তানজিম মন্ত্রী তাহরিম তালুকদারের ভাই। তাহরিম, তুমি একটু ডক্টর নূরের সাথে কথা বলো। তানজিমকে কি আজ বাসায় নিতে পারবো, নাকি আরো 2-1 দিন থাকতে হবে? মেরিন শিকদারের কথা শুনে তাহরিম চোখ তুলে মায়ের দিকে তাকালো। মোবাইল পকেটে ভরতে ভরতে বলল, আমি এক্ষুনি ডক্টরের সাথে কথা বলে এসেছি, কয়েকটা দিন থাকলেই ভালো হবে। কথাটা বলে তাহরিম ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে আমার দিকে তাকালো। আপনি? আমি কিছু বলতে নিব তার আগে তাপস তালুকদার বলে উঠলেন, আরে ওই তো তানজিমকে হসপিটালে ভর্তি করিয়েছি, আর নিজের ভাইয়ের পরিচয় দিয়ে চিকিৎসা করিয়েছে, সেবা করেছে। এই যুগে অচেনা অজানা একটা ছেলের জন্য এমন কেউ করে আমার জানা ছিল না। অন্য কেউ হয়তো করতো না। তাহরিম বুড়ুকুচকে বোঝার চেষ্টা করছে আসলে মেয়ে দুটোর অভিব্যক্তি কি আর কি উদ্দেশ্য তাদের। আমার দিকে এভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকাতে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল। তাহরিম তালুকদার আমার কাছে এসে বলল, উদ্দেশ্য কি আপনাদের? ওনার কথা শুনে বেশ অবাক হলাম। চোখ দুটো ছোট ছোট করে তাহরিমের দিকে তাকালাম। মানে কি বলতে চাইছেন তা স্পষ্ট করে বলুন তো মন্ত্রী সাহেব। আমার কথা যেন ওনার কাছে খুব মজার বিষয় মনে হলো, বা এটা ভেবেই রেখেছেন যে আমি ঠিক এমন একটা প্রশ্নই তার দিকে ছুড়ে দিব। উনি হাত দুটো ভাঁজ করে বুকের উপর রেখে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, না, আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত মনে হচ্ছে। রাতের বেলা দুটো মেয়ে একজন মন্ত্রীর ভাইকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে, আবার তার ভাই বলেও সম্বোধন করছে, তাকে সেবা করছে। কোনো না কোনো কারণ তো আছেই। কারণটাই জানতে চাচ্ছি। নাকি টাকার জন্য? তাহরিম তালুকদারের কথা শুনে আমি অবাকের চেয়ে বেশি অপমানিত বোধ করলাম। তবে আমাকে কেউ অপমান করবে আর আমি তাকে ছেড়ে দেব, সেটা কি করে হয়? হোক সে এমপি, মন্ত্রী বা যা মন চায় তাতে আমার কি। আমি ঢের বুঝতে পারছি উনি কিছু একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনটা সেটাই বুঝতে পারছি না। ফার্স্ট অফ অল, আমি মোটেও জানতাম না তানজিম আপনার ভাই। আমার কথার মাঝখানে দিয়ে উনি বলে উঠল, হে গার্ল, লিসন, এখন আবার বলো না যেন যদি জানতাম তানজিম আপনার ভাই হয় তাহলে কখনোই ওকে আমি হসপিটালে নিয়ে আসতাম না। প্লিজ এটা বলবে না। এটা তো কমন ডায়লগ, সবাই বলে। ইউনিক কিছু বলেন। আমি হাসলাম। আমাকে দেখে কি আপনার গর্ধব মনে হয়? আর তাও আবার ঠিক, যে যেমন সে তো সবাইকে তেমনই ভাববে। নিজে গর্ধব হয়তো অন্যকে ক্লেভার মনে করবে না, তাই না? বাই দ্য ওয়ে, আমি যদি জানতাম যে ও তানজিম আপনার ভাই, তবুও আমি আমার কর্তব্যে পিছপা হতাম না। পূর্ণা কখনো বিপদকে ভয় পায় না। আর জার্নালিজম পেশার রাত দিন বলতে কোনো ওয়ার্ড নেই, নিরলস শ্রম দিতে হয়। তা আপনারা কি বুঝবেন? আপনারা তো সেলিব্রিটিরা জার্নালিস্টদের মানুষই মনে করেন না, কুকুর বেড়াল মনে করেন আপনারা মিডিয়ার লোকদের। কিছুটা থেমে, পৃথিবীতে যার কেউ নেই, পুরো পৃথিবীই তার পরিবার। পৃথিবীর প্রতিটা মানুষ তার আপনজন, স্পেসিফিক কোনো আপনজন নেই তাদের। সেক্ষেত্রে তানজিম আমার ছোট ভাই। আমার ছোট ভাইয়ের অসুখ হলে নিশ্চয়ই কোনো বোন বসে থাকবে না। আর আরেকটা কথা, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে আপনার ভিক্ষুক মনে হয়? অতি শীঘ্রই আপনি চোখের ডক্টর দেখান, চোখে মনে হয় কম দেখেন। যাই হোক, আমার পেশা যথেষ্ট ভালো, প্রতি মাসে খেয়ে দিয়ে অনেকটাই বেশি হয় টাকা। অন্য কোনো মানুষের কাছে হাত পাতার মতো খারাপ পরিস্থিতি আমার এখনো আসেনি। সো আপনার টাকা আপনার কাছেই রেখে দেন। টাকার গরম আর যাই হোক, মিফতাহুল পুনাকে দেখাতে আসবেন না।
আমি যা কিছু করেছি আমার ভাইয়ের জন্য করেছি। আমি আশা করি আপনি আর আমার ব্যাপারে কোনো নাক গলাবেন না, আর সেটা না করলেই বোধহয় ভালো হবে আপনার জন্য, তাই না? বলেই আমি তাহরিমকে পাশ কাটিয়ে কাঁধের ব্যাগটা নিয়ে বেডের কাছে গেলাম। তানজিমের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে বললাম, জ্বরটা এখন আর নেই, আমি বরং আজ আসি। তানজিম, তুমি তোমার বাবা মায়ের কাছে থাকো, আমি আবার পরে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর সময় মতো ঔষধ নিবে, ঠিক আছে? সমস্যা হলে জানিও আমায়। আমার কথা শুনে তানজিম হাসলো। আমিও মুচকি হেসে আঙ্কেলের কাছে গেলাম। ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে তাপস তালুকদারের হাতে দিয়ে বললাম, আঙ্কেল, এটা আমার ভিজিটিং কার্ড, কখনো কোনো প্রয়োজনে অবশ্যই কল করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ। বলেই আন্টি থেকে বিদায় নিয়ে ইলুকে সাথে নিয়ে বের হয়ে গেলাম। তুমি মেয়েটার সাথে এমন বিহেভ করলে কেন তাহরিম? মেয়েটা তোমার ভাইকেই তো বাঁচিয়েছে, সে না থাকলে হয়তো তুমি তোমার ভাইকে এখানে দেখতে পেতে না। তাপস তালুকদারের কথা শুনে তাহরিম মুচকি হেসে তানজিমের পাশে বসলো। তানজিমের কপালে আর গালে হাত দিয়ে ভালোভাবে চেক করে উঠতে উঠতে বলল, তুমি সেটা বুঝবে না ডিয়ার ফাদার, তুমি বরং তোমার বউকে নিয়ে চিন্তা করো। দিনে দিনে মা ইয়াং হচ্ছে আর তুমি বুড়ো হচ্ছ, আর বসে থাকতে থাকতে ভুঁড়ি বাড়ছে। কয়েকদিন পর তোমাকে আর মাকে একসাথে দেখলে বাপ বেটিও বলতে পারে। সো আগে থেকে সাবধান মিস্টার তাপস তালুকদার। বলেই গাড়ির চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেল। তানজিম ভাইয়ের যাওয়ার দিকে বুড়ো কুচকে তাকিয়ে আছে। সে ঢের বুঝতে পারছে তাহরিমের মনে কিছু তো একটা চলছেই, যার কারণে সে পূর্ণাকে এভাবে খোঁচা দিল। অযথাই আর বাবার কথাও কাটিয়ে গেল। তবে কি চলছে তার মনে? শুনেছ মেহু, শুনেছ? তোমার অসভ্য ছেলের কথা শুনেছ? বাবাকে তো মান্য করেই না, উল্টো কি সব উল্টো পাল্টা কথা বলে। শুনেছ তুমি? বাবাকে পিঞ্চ মেরে কথা বলে। মাথা নাড়াতে নাড়াতে বলল, না, এই ছেলে আর শোধরাবে না, অসভ্য নির্লজ্জ কোথাকার। তাপস তালুকদারের কথা শুনে মেহরিন শিকদার বিড়বিড় করে বলে উঠলেন, বাপ গুণে ছেলে হলে যা হয় আর কি, যেমন নির্লজ্জ বাপ তার তেমন ছেলে তো হবেই। কথাটা তাপস তালুকদারের কানে না গেলেও তানজিম স্পষ্টই শুনতে পেল আর মনে মনে হাসল। এমন সার্কাস তার পরিবারে প্রতিনিয়তই হয়, এ আর নতুন কে। আকাশটা মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো যে কোনো সময় আকাশের বুক চিরে বেরিয়ে আসবে বিন্দু বিন্দু বৃষ্টিকণা। প্রকৃতির সকল কান্তি আর দুশ্চিন্তা সবকিছু ধুয়ে মুছে নিয়ে যাবে। ইস, বৃষ্টির মতো কেউ যদি আমার ডিপ্রেশনগুলো কেউ নিয়ে যেত। কিন্তু এটা তো কখনো সম্ভব না। এতিমদের জন্য কেউ কখনো আসে না, আসতে পারে না। একজন নাম পরিচয়হীন মেয়ের জন্য কেই বা আসবে? বিকেলটা আজ বড্ড বেশি শান্ত মনে হচ্ছে। ছাদের রেলিং এর কোণ ঘেঁষে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। আজ আকাশের মতো আমার মনেও ভারী মেঘ জমেছে, কিন্তু কি তার কারণ সেটা অজানা। হঠাৎ মন খারাপের কারণ থাকে না, কিছু মন খারাপের কারণ থাকতে নেই যে। আমার জীবনটা কখনোই সহজ ছিল না। ছোটবেলায় আশ্রমে মাদারের কাছে মানুষ হলাম। বয়স 18 পেরোতে না পেরোতেই আশ্রম থেকে বিদায় দিয়ে দিল। শুরু হলো জীবন নিয়ে আরেক যুদ্ধ। তখন তো সবে পাবলিকে চান্স পেয়েছিলাম, টিউশনিও ছিল না। প্রথম 2-1 মাস খুব কষ্টে কেটেছে। মেসে উঠেছিলাম, মেস ভাড়াও দিতে পারিনি। মাদার যা কিছু টাকা দিয়েছিল তাতে দুবেলা খাওয়াও যেত না। মেসের মালিক এসে 2-3 বার ওয়ার্নিংও দিয়েছিল মেস থেকে বের করে দেবে। ঠিক তার পরের মাসে নতুন টিউশনিটা পেলাম। সেই টিউশন করে ভাড়া, নিজের খাবার খরচ, চলাফেরা খুব ভালোভাবে না গেলেও চলে যেত কোনোভাবে। তারপর হঠাৎই আমার জীবনে আসে ইলু। একটা এঞ্জেলের মতো আসে সে। হ্যাঁ, এঞ্জেলই তো আমার জীবনে। আমার সকল দুঃখ কষ্ট সবকিছুতে ভাগ বসাতে শুরু করলো। আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছুতে তার নজর। কখনো আমাকে মায়ের মতো আগলে রেখেছে, কখনো বাবার মতো শাসন করেছে, কখনো ভাইয়ের দায়িত্ব পালন করেছে, আবার কখনো বা বোনের মতো ছায়া হয়েছে। বন্ধু হয়ে পাশে থেকেছে, আবার শত্রু হয়ে ঝগড়াও করেছে। কি হয়নি সে আমার জন্য? সবকিছুই হয়েছে। আমি অন্ধকার ভয় পাই বলে রাতে যখনই বিদ্যুৎ চমকায় সাথে সাথে তার কল থাকবে সবার আগে। রাতের পর রাত পেরিয়ে যায়, কখনো ফোন কানে দিয়েই ঘুমিয়ে পড়ি দুজন। এ কেমন বন্ধন জানা নেই আমার। এই বন্ধনের কোনো নাম দিয়ে ছোট করতে চাইও না আমি কখনো। নাম না জানা সম্পর্ক এ আমার জীবনের ডানা কাটা সেই পরি হয়েই থাক না আজীবন। হঠাৎ শরীরে পানির স্পর্শে আমার ধ্যান ভাঙলো। চারপাশে তাকিয়ে দেখি আকাশটা মেঘে ঢেকে অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি নামার আগের মুহূর্তের ঠান্ডা বাতাসটা হিমশীতল থাকে, খুব ভালো লাগে আমার। কি রে ভূতনি, এই অবেলায় এখানে কি করিস? আমি আরো তোকে রুমে খুঁজে আসলাম।
ইলুর কথা শুনে আমি সামনের দিকে স্থির দৃষ্টি রেখেই বললাম, প্রশ্ন তো আমার করার কথা ইলু, তুই এই অসময়ে আমার বাসায় কি করিস? আর আমাকে দেখে কোন ইঙ্গিলে ভূতনি মনে হয় তোর কাছে? কথাটা বলে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ইলু দাঁত কেলিয়ে হেসে বলল, ভূতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুই যে ড্রেস আপ করেছিস, ভূত ছাড়া তো আর কিচ্ছু মনে আসছে না। সাদা সালোয়ার, সাদা কামিজ, সাদা ওড়না, সব সাদা। আর সাদা তো ভূতেরাই পরে। আমি ধুম করে ইলুর পেছনে একটা কিল বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, কেন রে, সাদা কি ভূতের জন্য বরাদ্দ না করা নাকি যে সাদা শুধু ভূতেরাই পড়তে পারবে? যত সব আউল ফাল কথাবার্তা। আমার কথা ইলু হাসলো, হঠাৎ করে বলে উঠলো, পূর্ণ, তোর জন্য একটা গিফট আছে। আমি ভ্রু কুচকে তাকালাম, বললাম, গিফট? হ্যাঁ হ্যাঁ, তুই বন্ধ করে 2 মিনিট দ্বারা আমি যাবো আর আসবো। বলে ইলু দৌড়ে চলে গেল আর আমি চোখ বন্ধ করে ইলুর অপেক্ষা করতে লাগলাম। প্রায় মিনিট 2 মাঝে ইলু এসে হাজির হলো আবার। আমার হাতে ভারী কোনো বস্তু রেখে বলল, নে এবার চোখ খোল। আমি ধীরে ধীরে চোখ খুলে হাঁ হয়ে তাকিয়ে আছি। আমার হাতে একটা গিটারটা বেশ নামি দামি ব্র্যান্ডের, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি কিছুক্ষণ গিটারের দিকে তাকিয়ে পরবর্তীতে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ইলু ইশারায় জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে কিনা। আমার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না, আশ্চর্য হয়ে গেলাম আমি। তবুও কষ্ট করে বললাম, গিটার? আমার কথা শুনিয়ে ইলু বলল, পছন্দ হয়েছে? ওর চোখে মুখে উৎকণ্ঠা উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি গিটারটা সাইডে দাঁড় করিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। পছন্দ অপছন্দ তো পরের কথা, আগে তুই বল, অযথা টাকাগুলো কেন নষ্ট করলি তুই? গিটারের ব্যাপারে তুই কিভাবে জানলি? আমার কথা শুনে ইলু হেসে আমার দিকে চেপে এসে ছাদের রেলিং এ পিঠ ঠেকিয়ে বলে উঠল, আসলে ওই দিন তোকে জিজ্ঞেস না করে তোর পার্সোনাল ডায়েরি পড়েছিলাম, তাতে তোর গিটারিস্ট হবার শখটা হাইলাইট করা। তাই ভাবলাম তোর সব শখ তো আর পূরণ করতে পারবো না, আমি তো আর জাদুকর না। জাদুকর হলে তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখতাম না, বিলিভ মি। তাই আমার সাধ্য মতোই চেষ্টা করেছি। আমার মুখে কোনো ভাষা নেই ওকে বলার মতো। আমি এখন রাগ করব নাকি কান্না করব বুঝে উঠতে পারছি না। গিটারটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। কি হলো, বলি না যে পছন্দ হয়েছে কিনা? আর এটা কিন্তু আমার ইনকামের টাকা, আমার বাবার না কিন্তু। কয়েকটা টিউশনি করিয়েছিলাম যে, ওই টাকা। আমি গিটার এক হাতে নিয়ে হুট করে ওকে জড়িয়ে ধরলাম। কেন জানি না খুব কষ্ট হচ্ছে, কান্নাও পাচ্ছে, কিন্তু আমি তো কান্না করতে পারি না। শেষ কবে মন খুলে কান্না করেছিলাম মনে নেই আমার। ইলু আমাকে সোজা করে দাঁড় করিয়ে বলল, হয়েছে বাবা, আমি কিন্তু গিটারটা তোকে এমনি এমনি দেইনি, শর্ত আছে। ইলুর কথা শুনে আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, শর্ত? কিসের শর্ত? এই যে তোকে গিটার গিফট করলাম, সেটা কি এমনি এমনি নাকি? আমার শর্ত হলো তুই প্রতিদিন আমাকে একটা গান শোনাবি। এই এর মানে কি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? আমি কি আর গান পারি নাকি? আহ মরণ, ভার্সিটিতে তুমি গিটারও বাজাতে আর গানও করতে, সেটা তুমি ভুলে গেলেও আমি কিন্তু বলিনি। আমার সাথে নাটক করতে আইসো না বেবি। কথা বলতে বলতে হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। আমি আর ইলু নিজ জায়গা থেকে এক চুলও নড়লাম না। দুজনই আজ ভিজবো। গিটারটা হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুললাম। বৃষ্টির ঝাপটায় সামনে কিছু ভালোভাবে দেখাই যাচ্ছে না। ইলু ধপ করে নিচে বসে আমাকেও টেনে বসিয়ে দিল। পুনো, একটা গান ধরতো, বহুদিন তোর গান শুনি না। ভার্সিটি ফাংশন তো পুরো কাঁপায়া দিতে ভাই, আজ আবার ধর। এখন? হ্যাঁ এখনই তো। আমি আর কিছু বললাম না। গিটারে টুংটাং আওয়াজ তুলে গাইলাম। চোখ বন্ধ করে গান গাওয়া শেষ হতেই চোখ খুলে তাকালাম আমি। এতক্ষণে কাক ভেজা আমি আর ইলু গদগদ কণ্ঠে বলে উঠল, ব্যাপার কি বলতো পূর্ণ, এতদিন পরে গান গেয়েও মনে হচ্ছে তোর গানের গলা আগের থেকেও আরো দারুণ হয়েছে। আমি হাসলাম। ও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, বিশ্বাস করলি না তো? সত্যি বলছি তো ইয়ার। হয়েছে, এবার চল নিচে, নইলে জ্বর বাঁধাবি তো। জ্বর আমার না, বরং তোর হবে। বলেই আমি গিটার নিয়ে উঠে দাঁড়ালাম। ইলু নিজের হাত আমার দিকে বাড়িয়ে দিল ওকে টেনে ওঠাতে। আমি এক হাত দিয়ে টেনে তুলতেই ও উঠে পড়ল। রুমে এসে একে একে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আমার ফোনটা বেজে উঠলো। আমার ফোনের দিকে তাকিয়ে দেখি স্যারের ফোন কল। আমি ভ্রু কুচকে মোবাইলের দিকে তাকিয়ে ফোনটা হাতে নিতে নিতে পুনরায় ইলুর দিকে তাকিয়ে বললাম, ইলু, তুই কি আজ স্যারকে কল করে ছুটি নিয়েছিস? নিসনি? আমি না তোকে বলেছিলাম আজকের দিনটা ছুটি নিতে? ইলু ধুম করে বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, আমি তো ছুটি নিয়েছি, আর ওই টাকলাও তো ছুটি দিয়েছে, আবার ফোন দিল কে? আমি আর কথা না বাড়িয়ে ফোনটা পিক করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি স্যার, কোনো দরকার ছিল? স্যার, আমি কেন, আমার থেকে অনেক সিনিয়ররা তো আছেন। জি স্যার, আমি পৌঁছে যাব সময় মতো। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আমি ফোনটা রেখে বিছানায় বসলাম। ইলো আমার দিকে তাকিয়ে বলল, কি রে স্যার, কি এমন বললো যে তোর মুখটা বাংলা ভাদ্র মাসের মতো হটহট হয়ে গেল? আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, ইন্টারভিউ নিতে হবে। তো নিবি, এটা তো আর তোর কাছে নতুন না। মুখ এমন করে রাখছিস কেন? ইন্টারভিউ নিব সেটা বড় কথা না, কথাটা হলো কার ইন্টারভিউ নিব। কার? মন্ত্রী তাহরিম তালুকদারের ইন্টারভিউ। তো নিবি, এতে এত ঘাবড়ানোর কি আছে? তুই তো প্রশ্ন করবি আর সে উত্তর দেবে। চাইলে অনেক কিছু জিজ্ঞেস করতে পারিস। ইলুর কথা শুনে হঠাৎ কিছু মনে পড়তে আমি মনে মনে হাসলাম। কালকের জন্য প্রস্তুত তো মন্ত্রী সাহেব? তুমি এটা কি পড়ে আসছো পূর্ণা? তুমি একটা ইন্টারভিউ নিবে, তাও আবার মন্ত্রী তাহরিম তালুকদারের। শাড়িটা অ্যাটলিস্ট পরতে পারতে। তোমাকে নিয়ে আর পারি না বাপু। মিস অন্বেষা হলো আমাদের অফিসের বসের পিএস। মিস অন্বেষার কথা শুনে আমি এক পলক নিচের দিকে তাকালাম। কই, খারাপ কিছু তো পরিনি। একটা হোয়াইট টপ আর ব্ল্যাক প্যান্ট, গলায় ওড়না ঝুলানো, চুলগুলো কিছু পেছনে বিনুনি করা। কোথায় ম্যাম? আমি সবসময় যেমন থাকি সেভাবেই তো আসলাম। আমি তো এর আগেও অনেক ইন্টারভিউ নিয়েছি। কই, তখন তো আমার শাড়িটারি পরতে হয়নি। আজ হঠাৎ কেন আমি শাড়ি পরতে হবে আমার? আমি এভাবেই যাব। আমাকে ভালো না লাগলে অন্য কাউকে পাঠান। আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে কেন পাঠাচ্ছি সেটা তুমিও জানো, আমরাও জানি। তুমি রাজনৈতিক দল সম্পর্কে অনেক আর্টিকেল লিখেছো, এসব নিয়ে তুমি ঘাটাঘাটি করেছো, তাই অন্য যে কোনো কারো থেকে তোমার ধারণাটাই বেশি থাকবে। তার উপর তুমি ইন্টারভিউ বিষয়ে অভিজ্ঞ মেয়ে, বেশ অনেকবার অভিনেতাদের, রাজনৈতিক নেতাদের ইন্টারভিউ নিয়েছো, তাই তোমাকে দেওয়া হচ্ছে। মিস অন্বেষার কথা শুনে আমি মনে মনে হাসলাম। যাক, এই প্রথম এই হিংসুক মহিলা আমার প্রশংসা করলো, তাই এই হিংসুককে আর ঘাটালাম না। ম্যাম, আমি মন্ত্রী তাহরিম তালুকদারকে প্রশ্ন করে বিভিন্ন কিছু জানতে যাব, নিজেকে প্রেজেন্ট করতে নয়। আশা করি আমার ড্রেস আপের ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বাঁকিয়ে চলে গেল। আমিও মুচকি হেসে আমার কেবিনে যেতে যেতে হাতে থাকা ঘড়িটার দিকে তাকালাম। ঘড়ির কাঁটায় 9:25। অনুষ্ঠান শুরু হবে 10টায়। আরো বেশ অনেকটা সময় বাকি আছে। ততক্ষণে গিয়ে প্রশ্নগুলো সাজিয়ে নিই। কথাগুলো ভাবতে ভাবতে কেবিনে গিয়ে ফাইল নিয়ে বসলাম। পেছন থেকে কোনো একটা কিছু পিঠে এসে লাগতেই তাহারিম পেছনে ঘুরে নিচে তাকালো। একটা কাগজের টুকরো পড়ে আছে। তারিম ভুরু কুচকে এক পলক বিছানায় আতশো অবস্থায় থাকা তানজিমের দিকে তাকিয়ে ঝুঁকে কাগজটা তুলে নিল। ভাই, তুই এখনো আয়নার সামনে দাঁড়িয়ে নাটক করছিস? এদিকে 9:35 বাজতে চললো। কবে যাবি তুই? তানজিমের কথায় তারিম ঘাড় বেঁকিয়ে তানজিমের দিকে তাকালো। বেচারা কথা তো বলতে পারে না, কি আর করার। তাছাড়া আর কিছুদিন হসপিটালে থাকার কথা ছিল, কিন্তু তানজিমের ছেলে মানুষের কারণেই কাল রাতেই ওকে বাসায় নিয়ে আসা হয়েছে। পায়ে কিছুটা চোট লাগায় হাঁটতে প্রবলেম হলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই সকালবেলায় ভাইয়ের রুমে এসে উপস্থিত। তারিম সাদা রঙের একটা পাঞ্জাবি পরতে পরতে বলল, সেটা নিয়ে তোর এত চিন্তা কিসের? হ্যাঁ, তুই নিজের চিন্তা নিজে কর। তোর এই অবস্থার কথা শুনলে গার্লফ্রেন্ড থাকবে তো? বেচারি তোর গার্লফ্রেন্ডের জন্য খারাপই লাগছে। বিয়ের আগেই জামাই বোবা হয়ে গেল। শুধু বোবা না, ল্যাংরাও। তারিমের কথা শুনে তানজিম কিছু বলতে নেবে, গলা ব্যথায় পাওয়ার পাশে থাকা খাতার মাঝে বড় বড় করে কিছু একটা লিখল। তারিমের দিকে ধরতেই তারিম পড়া শুরু করলো। পুরোটা পড়ে তারিম হো হো করে হেসে উঠল। হাসি কিছুটা থামিয়ে টেবিলের উপর থেকে হাত ঘড়িটা নিয়ে পড়তে পড়তে বলল, ডিয়ার ছোট ভাই, আপনি জেনে খুশি হবেন যে আপনার বিষয়ে সকল তথ্য আমার কাছে আছে। আপনি কখন কার সাথে যান, কার সাথে ডেট করেন, এভরিথিং। আজ টিনা তো কাল নাতাশা, এর পরের দিন আরশি। প্লে ভয় কোথাকার। তারিমের কথা শুনে তানজিমের কাশি উঠে গেল। কাশতে কাশতে এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেতে লাগলো। তানজিমের এই অবস্থা দেখে তারিম হাসতে হাসতে কুষাণকে কল করে গাড়ি বের করতে বলে এক পলক নিজেকে আয়নায় দেখে বের হয়ে যায়। আর তানজিম ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়েই রইল। আর কতক্ষণ লাগবে কুষণ? পেছনের সিটে বসে হাত ঘড়ির দিকে তাকিয়ে কথাটা বলে উঠল তারিম। এই তো স্যার, আর 5 মিনিট। অফিসের সামনে তারিমের গাড়ি পৌঁছাতে সাংবাদিক আর জনগণ জেগে ধরল তারিমকে। আর হাজারটা প্রশ্নের ভিড়ে তারিমের মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে। সেলিব্রিটি হলে এই এক সমস্যা,
কোনোভাবে সব উপেক্ষা করে ইন্টারভিউ নেওয়ার কক্ষে প্রবেশ করলো। তাহরিম কক্ষে প্রবেশ করতেই আমি দাঁড়িয়ে গেলাম আর হাতে ফাইল, চোখের চশমাটা একটু ঠিক করে বললাম, বসুন মিস্টার তাহরিম তালুকদার। আমি সবসময় চশমা পরি না, আমার চশমা নিয়ে মূলত মাথা ব্যথা, আর বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তাই সেফটি মেনটেন করার জন্যই মূলত আজ চশমা পরা। আমিও সামনে থাকা চেয়ারে বসলাম, ক্যামেরাও অন করা হলো। কেমন আছেন তাহরিম তালুকদার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই অঢেল ব্যস্ততার মাঝে আমাদের একটু সময় বের করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আমার কথার ভিত্তিতে তাহরিম হাসলো। তো নতুন মন্ত্রী হয়ে আপনার অভিব্যক্তি কেমন কেমন লাগছে, নাকি একটু প্রেশারাইজ লাগছে? আমার কথা শুনে তাহরিম তার তর্জনী আঙুল ঠোঁটের কোণে রেখে কিছুটা ভেবে বলল, রাজনীতি আমার জন্য যে একদম নতুন তা কিন্তু না। আমি ভার্সিটি থাকতে ছাত্র রাজনীতি করতাম। এছাড়া পলিটিক্স খারাপ লাগার মতো এখনো কিছু পাইনি, এখনো ভালোই লাগে। আপনার কি ছোট থেকেই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল, নাকি বড় হতে হতে ধীরে ধীরে হয়েছে? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে মানুষকে হেল্প করার একটা টেন্ডেন্সি ছিল, সাথে চেষ্টা। কিন্তু যত বড় হচ্ছিলাম ততই বুঝতে শুরু করেছি, ক্ষমতা না থাকলে, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা না থাকলে এভাবে সামগ্রিকভাবে মানুষের জন্য কিছুই করা সম্ভব না। আর ক্ষমতা চাইলে আমাকে রাজনীতি তো করতেই হবে। সো এর সেকেন্ড কোনো অপশন নাই, তাই আমার পলিটিক্সে ইনভলভ হওয়া। ওনার উত্তরগুলো বেশ ভালোই লাগছিল। আচ্ছা, আমরা তো প্রায়ই শুনি রাজনীতিতে এই মন্ত্রীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার, এই এমপির বাড়ি থেকে কয়েকশো ভরি স্বর্ণ উদ্ধার, এই নেতার খাটের নিচে তেলের খনি, চুরির তেল। আর কি আমি কি বলতে চাইছি বুঝতেই তো পারছেন। এই সম্পর্কে আপনার ধারণা কি? আমার কথা শুনে তাহরিম মনে হলো খানিকটা চিন্তায় পড়ে গেল, কিছুটা ভেবে বলল, আসলে রাজনীতি জিনিসটাই এমন, কেউ ব্যবহার করে মানুষের ভালো করার জন্য, আবার কেউ ব্যবহার করে নিজের পকেট ভারী করার জন্য। আসলে তাদের ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত বলতে, তারা দেশের জন্য অভিশাপ। হয় তারা নিজেদেরকে বদলে ফেলুক, নয়তো দেশ ত্যাগ করুক। আপনার মতে তাদের কিভাবে ধরা উচিত, আর কেমন শাস্তি তাদের প্রাপ্য? প্রতিটা কাজের সেক্টরে ভালো খারাপ সবকিছুই থাকবে। এ ধরুন, মসজিদে তো নামাজ পড়তে সবাই যায়, তাহলে বাইরে বের হয়ে জুতা চুরি করে কে? ডেফিনেটলি মসজিদে যে নামাজ পড়া কোনো না কোনো ব্যক্তি, কিন্তু মানুষ কাকে ছেড়ে কাকে সন্দেহ করবে, এই বিষয়টা মোস্ট অফ দ্য কেস তেমনই। আমরা সবাই দেশের জন্য কাজ করি, তাদের মধ্যে কেউ যদি এমন হয় তাহলে বের করাটা খুব সহজ কোনো কাজ না। বাট আশা করা যায় অতি শীঘ্রই আমরা আমাদের কাজে সফল হব। এভাবে প্রায় অনেক প্রশ্ন করা হলো, আর উনিও খুব সুন্দরভাবে গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর করলো। আমি কিছু একটা চিন্তা করে বললাম, তো এবার আসি আপনার ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে। আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তাহরিম তালুকদার? তা আপনি বিয়ে নিয়ে কিছু ভাবছেন নাকি মন্ত্রী সাহেব? আমার কথা শুনে উনি বেশ খানিকটা নড়ে চড়ে বসলেন, এক পলক আমার দিকে তাকিয়ে বললেন, আর না, আপাতত বিয়ে নিয়ে কিছু ভাবছি না, তবে সময় সুযোগে বিয়ে তো অবশ্যই করবো, আর অতি শীঘ্রই। সেটা হলে মিডিয়া অবশ্যই জানবে। এভরিওয়ান উইল নো দ্যাট। আমি মুচকি হেসে বললাম, শুনলাম আপনার ভাইয়ের উপর নাকি কারা আক্রমণ করেছে, ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট করিয়েছে তারাই। আপনি কি কাউকে সন্দেহ করছেন, আপনার বিরোধী দলীয় কাউকে? না না, আপাতত পুলিশ তদন্তে আছে। আমি কাউকে অযথা সন্দেহ করছি না, প্রমাণ ছাড়া তো কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা মন্ত্রী সাহেব, ধরেন আপনাকে কেউ সাহায্য করলো, তাহলে তার প্রতিদান আপনি কিভাবে দেবেন? আমার কথা শুনে উনি খানিকটা থমকে গেলেন, ভ্রুকুচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে বললেন, অবশ্যই তার যে কোনো বিপদ আমাকে সবার আগে পাবে। আর সেই মানুষটার সাথে আপনার বিহেভ কেমন হবে? আমার কথা শুনে উনি আমার দিকে রহস্যময় ভাবে হেসে বললেন, অফকোর্স, সে আমার থেকে শালীন, নম্র আর অমায়িক ব্যবহার প্রাপ্য। এই ধরুন একজন লোকের আমি খুব বড় উপকার করলাম, কিন্তু বিনিময়ে সে আমার সাথে ভালো আচরণ তো করেইনি, একটু সন্দেহ করেছে। সেই লোকের ক্ষেত্রে আপনার মতামত কি হবে মন্ত্রী সাহেব? আপনার যুক্তিতে সে কি ম্যানারলেস, হ্যাঁ বা না? আমরা কথা শুনে তাহরিম তালুকদারের নাক খানিকটা ফুলে উঠলো, হয়তো রেগে যাচ্ছে, তাতে আমার কি, আমি তো আমার অপমানের ফায়দা উঠাবো। মনে মনে কথাটা চিন্তা করেই ঠোঁট বাঁকিয়ে হাসলাম। কি হলো বলুন মন্ত্রী সাহেব, আপনার যুক্তিতে সে কি ম্যানারলেস, হ্যাঁ নাকি না? উনি নাক ফুলিয়ে উত্তর দিল, হ্যাঁ। আসলে সেই লোকটা ম্যানারলেস, অভদ্র, ফালতু, তাই না? হুম। উনি বেশ রেগে যাচ্ছে মনে হচ্ছে, তাই আর কিছু বললাম না, টপিক চেঞ্জ করে বললাম, তা মন্ত্রী তাহরিম তালুকদার, বিয়ে করার সময় তো মিডিয়াকে জানাবেন, আর অতি শীঘ্রই আপনি বিয়ের পিঁড়িতে বসবেন, তাহলে কি আমরা ধরে নেব
যে আপনার প্রিয় মনের মানুষটাকে আপনি পেয়ে গেছেন? আমার কথা শুনে উনি হাসলেন। হয়তো পেয়ে গেছে, তবে আমি এখনো শিওর না। আগে শিওর হই, তারপর তাকে বলবো। আর সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সবাইকে বলবো। আমি বেশ অবাক হয়ে বললাম, আপনাকে একসেপ্ট করবে না? দেশের অধিকাংশ মেয়ের স্পন্দন থমকে দাঁড়ানো পুরুষকে কেউ রিজেক্ট করবে? ভাবা যায় এটা? আপনার কি মনে হয়? আমার কথা শুনে উনি বেশ শব্দ করেই হেসে উঠলেন। আপনি হলে অ্যাকসেপ্ট করতেন? ওনার কথায় আমি বেশ ভ্যাবাচাকা খেয়ে যাই। আমি কিছু বলবো তার আগেই উনি বলে উঠলো, ডোন্ট মাইন্ড, আমি মজা করলাম। আসলে সে সবার মতো নয় বলেই তো তাহরিম তালুকদারের নজর কেড়েছে। সে তো অধিকাংশের বাইরে। আপনি কি ভেবে বা কি জেনে বলেছেন আমি জানি না যে আমি অধিকাংশ মেয়ের হৃদস্পন্দন থমকে দাঁড়ানোর কারণ, বাট আমার তো মনে হয় আমার উপস্থিতি সেই মেয়েটার ভ্রু কুচকে দেওয়ার কারণ। ওনার কথায় আমি আবারও বেশ ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বাহ, বেশ ভালোই মনে জয় করে নিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের মন্ত্রী তাহরিম তালুকদার তার বিবাহের দাওয়াত পাবো আমরা। কি বলেন? কি মন্ত্রী সাহেব, দাওয়াত দিবেন না? আমার কথা শুনে উনি ঠোঁট নাড়িয়ে আস্তে আস্তে বলল, যেন কেউ শুনতে না পায়, নিজের বিয়েতে কি বউ দাওয়াত দেওয়া যায় না? নাকি এরকম কোনো নিয়ম আছে? আই ডোন্ট নো, আমি সঠিক এ ব্যাপারে জানতাম না। ওনার মুখ নড়তে থাকায় আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কিছু বললেন? আমার কথা শুনে উনি মুখ তুলে আমার দিকে তাকালো। না, বলছি অবশ্যই সবাইকে দাওয়াত দিব। জীবনে একবারই তো বিয়ে করবো, দাওয়াত অবশ্যই পাবেন। এমন বেশ টুকটাক কথা বলে প্রায় 1 ঘন্টার ইন্টারভিউ শেষ করে উঠে দাঁড়ালাম। ক্যামেরা অফ করা হয়েছে। সোফায় গা হেলিয়ে দিলাম। বড্ড ক্লান্ত লাগছে, গাটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। হঠাৎ জ্বর লাগার কারণটা বুঝলাম না, হয়তো সিজন চেঞ্জ তাই। কাজ তো শেষ, এখন বাসায় গিয়ে বিছানায় শুয়ে পড়তে পারলেই বাঁচি। অফিস থেকে বের হতেই গেটের কাছে এসে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল। গেট ধরে খানিকটা সময় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কানের কাছে কারো কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। বেশ তুখোর বুদ্ধি আপনার মিস পূর্ণা। মন্ত্রী তাহরিম তালুকদারের কথা শুনে আমি কিছু বললাম না, আলতো হাসলাম। আমি অভদ্র, ফালতু, তাই না? বেশ বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলো করেছেন, মানতে হবে। মাথায় বেশি দিন গোবর থেকে থেকে কিছুটা সার উৎপাদন হয়েছে। এবার আমি বেশ চটে গেলাম। এই কি বললেন? আমার মাথায় গোবর? আমার মাথায় মোটেও গোবর না। গোবর থাকলে আপনাদের মতো ধুরন্ধর নেতাদের বাগে আনতে পারতাম না, বুঝলেন? হ্যাঁ সেটাই, মাথায় তো খালি শয়তানি বুদ্ধি কিলবিল করে, অন্য ক্ষেত্রেও মাথাটা খাটাও নেই। বলেই উনি আমার সামনে দিয়ে হন হন করে চলে গেলেন, পেছনে পেছনে তার অ্যাসিস্ট্যান্ট কুশন। আমি ভ্রু কুচকে ওনার যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, উনি অন্য ক্ষেত্রে বলতে কি বোঝাতে চাইছেন? কি রে, আজ সারাদিন কি এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? বল তাহলে স্যারকে বলে তোকে সাংবাদিকতা থেকে গাড়ি ট্রান্সফার করতে বলি। ইলুর কথায় আমি ওর দিকে তাকালাম, মুখ বাঁকিয়ে বললাম, দরকার নেই, তোর এত ইচ্ছে করলে তুই যা, আমি এভাবেই ভালো আছি। বলেই রাস্তায় হাঁটতে লাগলাম। আমার পেছনে পেছনেই ইলু। কিছু দূর গিয়ে রিকশায় উঠলো। আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু ইলুকে বলা যাবে না। মেয়েটা এমনিতে বহু টেনশন করে আমার জন্য, আর নতুন করে টেনশন দেওয়ার কোনো মানেই হয় না। ওকে বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কড়া করে 1 কাপ কফি বানালাম। রান্না করার ইচ্ছে, মুড, শক্তি কোনোটাই নেই। কফিটা খেয়ে ঘুমোবো, পরে যদি ভালো লাগে তাহলে রান্না করব। এখন ঘুমটা বেশি জরুরি। জ্বরটা মনে হয় চলেই আসলো বলে মোবাইল অফ করে ঘুম দিলাম। বিকেল গড়িয়ে রাত নামলো, কিন্তু ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই আমার। ওই দিক থেকে কেউ একজন যে ফোন করতে করতে পাগল প্রায়, সেই দিকে কি কারো নজর আছে? রাত প্রায় 1টা, প্রচন্ড খিদে পেয়েছে। সারাদিন কিছু খাওয়া নেই, কিন্তু ওঠার সামর্থ্যটাও নেই। মোবাইলটা কোথায় রেখেছি এই মুহূর্তে সেটাও মনে পড়ছে না। চোখ খুলে রাখাই মুশকিল হয়ে পড়েছে। হঠাৎ বেলকনি থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম, কিন্তু গিয়ে দেখবো কি করে? উঠতেই তো পারছি না। ভাবলাম হয়তো ইলু, এমনি প্রায়ই এমন করে। আমার বাসাটা দোতলাই তো, তাই প্রায় ওই মই দিয়ে বেলকনিতে চলে আসে। আর তাই ভাবলাম, চোখ বন্ধ করলাম আমি। কিন্তু আমার মাথায় এটা তখনও আসেনি, এত রাতে একা একটা মেয়ে কিভাবে আসবে, তাও আবার বেলকনি দিয়ে। চোখ খুলে রাখতেই পারছি না। চোখ বন্ধ করেই মনে হলো কেউ এসেছে রুমে। পুরো পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। 3-3টে কাঁথা মুড়ি দিয়ে আমি আছি, তাও শীত যেন কমছে না আমার। হঠাৎ মাথায় কারো ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে যেন সারা শরীর কেঁপে উঠলো। চোখ বন্ধ করেই কাঁপা কাঁপা গলায় বললাম, ইলু, তোর হাত অনেক ঠান্ডা, হাত সরা, আর পারলে কিছু রান্না কর। সারাদিন কিছু খাইনি, খিদে পেয়েছে প্রচুর। আমার কথা শুনে মনে হলো কেউ ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রায় 15 মিনিটের মাথায় আবার সেই পারফিউমের গন্ধ পেলাম আমার খুব কাছে।
কপালে ঠান্ডা কাপড়ের স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠলাম। কাপড়টা দিয়ে আমার কপাল সহ চোখ দুটো ঢেকে দিল। মাথাটা উপরে তুলে বালিশটা খাটের সাথে হেলান দিয়ে আমাকে রেখে উঠিয়ে এক হাতে জড়িয়ে খাটে হেলান দিয়ে বসালো। আমি যে তখনও পুরোপুরি হুঁশে আছি তাও কিন্তু না। জ্বর যখন প্রচন্ড হয় তখন আমার কোনো হুঁশই থাকে না। মুখের সামনে গরম কিছুর আভাস পেয়ে হাঁ করলাম। খুব যত্ন সহকারে কেউ আমায় স্যুপ খাইয়ে, মুখ মুছিয়ে, ঔষধও খাইয়ে আবার শুইয়ে দিল। সবকিছু রেখে এসে পুনরায় আমার মাথার কাছে বসলো। মাথায় জলপট্টি দিতে লাগলো। আমিও ইলু ভেবে এক হাত জড়িয়ে ধরলাম। তখনও খেয়াল হলো না ইলুর হাত এত তো শক্ত থাকবে না। আর কিছুই মনে নেই আমার। ঘুমিয়ে গেলাম আমি। পরের দিন সকালে চোখের উপর তির্যক রশ্মি পড়াতে ঘুমটা ভেঙে গেল। বেলকুনি দিয়ে সকালের মৃদু বাতাস হালকা আসছে। চোখ বন্ধ রাখতেই ভ্রুজোড়া কুচকে গেল। পিটপিট করে চোখ খুলে উঠে বসলাম। জ্বরটা এখন নেই বললেই চলে। এক হাতে পেঁচিয়ে চুলগুলো খোপা করতে করতে আশেপাশে তাকালাম। বিছানার পাশের টেবিলটার উপর একটা বাটিতে টাওয়াল এখনো ভেজানো আছে, তার সাথে ঔষধের পাতাগুলো ছড়ানো আর থার্মোমিটার রাখা। আশেপাশে তাকিয়ে ইলুকে খোঁজার চেষ্টা করলাম। ধীরে ধীরে বিছানা থেকে নেমে বেলকনিতে উঠে দিলাম। না, বেলকনিতে তো নেই ইলু। কিচেন রুম, ড্রয়িং, ডাইনিং রুম কোথাও নেই। তবে গেলটা কোথায়? এত সকাল সকাল বাসায় চলে গেল নাকি? কখনো তো এমনটা করে না। অ্যাটলিস্ট বিদায়টা নিতে পারতো। এত বেখেয়ালি মেয়েটা সারা রাত জেগে জেগে সেবা করলো আর ভোর হবার আগেই উধাও। ব্যাপারটা ভয়ানক না? যেই মেয়ে রাত 11টার জায়গায় 12টা হলে সেদিন সকালে আর ঘুম থেকে টেনে তোলা যায় না, সে সারা রাত সেবা করার পরেও সকাল সকাল উধাও। আসলেই খটকাজনক। আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে বিছানায় বসতে বসতে দেয়াল ঘড়িটার দিকে তাকালাম। সবে মাত্র 7টা, আরো বহু সময় বাকি আছে। আমি আর কিছু চিন্তা না করে মোবাইল খুঁজতে লাগলাম। কিছু তো বলতেই হবে এই ছনছাড়া মেয়েকে। বড্ড বেখেয়ালি নিজের প্রতি। ফোন খুঁজে বের করে অন করতেই ফোন আসতে লাগলো। প্রায় 60 থেকে 70টা মিসড কল এসে জমা হলো কল লিস্টে। আমার ফোন আবার অফ থাকলেও অন করার সাথে সাথেই সকল নোটিফিকেশন আসা শুরু করে। সে যাই হোক, কল লিস্টে ঢুকেই দেখি ইলুর প্রায় 40+ মিসড কল আর অন্য নাম্বার থেকে প্রায় 30+ মিসড কল। ভ্রু কুচকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ইলুর নাম্বারে কল করলাম। কয়েকবার রিং বাজার পরে ইলু কলটা পিক করলো। আমি কিছু বলার আগে শুরু হলো তার 1961 সালের ভাষণ। ওই মহারানী ভিক্টোরিয়া, তুই কোন দেশের প্রেসিডেন্ট রে? হ্যাঁ, একই প্রেসিডেন্টের বউ তুই? ডোনাল্ড ট্রাম্পের এক্স বউ নাকি তুই? আর না কোন সেলিব্রিটি? তোরা ক্যাডার রাইতের বেলা ফোন দিয়ে জ্বালাইব? কোন দুঃখে তুই ফোনটা অফ করে ঘুমাস? তোরা কতবার ফোন দিছে, ফোনটাও ধরা ইচ্ছে করে না, তাই না? শালি বলদি, ওইদিকে উনি মরার মতো পয়রা পয়রা ঘুমায় আর এদিকে টেনশনে আমি ফুসফুস অ্যাটাক করি। ইলুর কথা শুনে আমি অবাক হয়ে আমতা করে জিজ্ঞেস করলাম, তুই সকালে গেলি শুধু আমার বাসা থেকে? আবার এইসব কথার মানেটা কি? আমার বাপের জন্মে ফুসফুস অ্যাটাকের নাম তো শুনি নাই। আমার কথা শুনি ইলু অবাক হয়ে বলল, ওই পুনু, কি কস তুই? আমি কবে তোর বাসাতে গেলাম? আমি তো আমার বাসায়। ম্যাথ উত্তীর্ণ কিছু খাইছস নাকি রে? কি আবল তাবল কথা বলতেছিস তুই? আর ফুসফুস অ্যাটাক শুনোস নাই বলে কি থাকতে পারে না? আমি আবল তাবল কথা বলতেছি না, তুই ভাও খাইতেছস। সারা রাত আমার সেবা করলে এখন আবার নাটক করতেছিস। হোয়াট আর ইউ ক্রেজি পূর্ণ? আমি কখন গেলাম তোর বাসায়? আর তোর কি বা হয়েছে যে সারা রাত সজাগ থাকতে হবে কেন আমার? ওমা, কাল রাতে তো তুই আসলি বেলকনি দিয়ে, কড়া পারফিউমের গন্ধ এখনো ঘরে আছে আমার। রাতে? তাও আমি আবার মানুষের বাসায় যাব বেলকনি দিয়ে? আমাকে কি তোর কোনো অ্যাঙ্গেলে চোট্টর মনে হয়? আর তুই তো জানিস পূর্ণ, আমি পারফিউম দিই না, করা হবে দূর। তার মানে তুই বলতে চাইছিস তুই কাল মাঝরাতে আমার বাসায় আসিসনি? আরে বাবা না রে। কেন, কিছু কি হয়েছে? না মানে তুই যদি কাল নাই এসে থাকিস তাহলে কে আসলো? আমার মাথার কাছে বসে জলপট্টি মানে কপালে জলপট্টি দিল, স্যুপ খাইয়ে দিল, ওষুধ খাইয়ে দিল, মাথায় হাত রেখে ঘুমও পাড়িয়ে দিল। তুই না আসলে কে ছিল এটা? আচ্ছা তুই টেনশন করিস না, আমি তোর বাসায় আসবো না বিকেলে অফিস শেষ করে। বলে বিদায় জানিয়ে ফোনটা কেটে দিল। আমি বিছানার উপর বসে ভাবতে ভাবতেই হঠাৎ চোখ যায় বিছানার পাশের টেবিলের উপর। পানির গ্লাসের নিচে একটা চিরকুট টাইপ কিছু রাখা আছে। আমি ভ্রু কুচকে সেই চিরকুটটা হাতে নিলাম। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, ভালোবাসি তোমায়, যতটা ভালোবাসলে লোকে পাগল বলে। আমি তোমার সেই পাগল প্রেমিক। নিজের যত্ন নিবে, ভালোভাবে খাওয়া দাওয়া করবে। এখন সিজন চেঞ্জ হচ্ছে, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না। আর একটা কথা,
কখনো যদি মেয়ে তোমার ফোন বন্ধ পেয়েছে, তাহলে সেদিন দেখবা পাগলের পাগলামি কাকে বলে, কত প্রকার এবং কি কি। বি কেয়ারফুল মাই গার্ল। আর হ্যাঁ, শুভ সকাল। তালুকদার ভিলায় দোতলার একদম শেষ মাথার একটা রুম। আবছা অন্ধকার হয়ে আছে রুমটা, পর্দা দিয়ে জানালাগুলো ঢেকে দেওয়া। পর্দার ফাঁক গলে কিছুটা অবাধ্য রশ্মি প্রবেশ করেছে রুমের মেঝেতে। বিছানায় উপর হয়ে গভীর ঘুমে মগ্ন এক যুবক, গায়ের চাদরটা কোমর পর্যন্ত মেলে দেওয়া, পরনে শুধুমাত্র একটা ট্রাউজার। পা টিপে টিপে রুমে প্রবেশ করলো কেউ। রুমে এসেই জানালা থেকে পর্দা সরাতেই কয়েক গুচ্ছ আলোর প্রতিফলন ঘটল রুমের মধ্যে। সূর্যের আলোটা চোখে পড়তেই চোখ কুঁচকে ফেলল তাহরিম। চোখ বন্ধ করে বিরক্তি কণ্ঠে বলে উঠল, আরে এই তোর কি আর খেয়ে তো কোনো কাজ নেই? হ্যাঁ তানজিম, সকাল সকাল আবার ঘুমের 12টা বাজাতে চলে আসলি। এমনিতেই সারা রাত ঘুমাইতে পারি নাই। এই এখন যা তো, যা ভাগ, ঘুমাইতে দে। বলেই আবার কাঁথা দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে পড়ল। ভাইয়ের কাণ্ড দেখে তানজিম গা গুলিয়ে হেসে উঠল। তানজিমের মাথার কাছে এসে বসল। চাদরটা একটু ফাঁক করে মুখ বাড়িয়ে তাহরিমের কানের কাছে গিয়ে বলল। তানজিমের কথা শুনে তাহরিম চোখ বন্ধ করে হাতের কাছে থাকা বালিশ দিয়ে তানজিমকে ঢিল ছুঁড়ে বলল, তানজিমের বাচ্চা, তুই কি যাবি নাকি আমি উঠবো? কালকেই তো মাত্র গলাটা ঠিক হয়েছে। অকালে যদি পার্মানেন্ট বোমা না হতে চাস, এক্ষুনি বেরো রুম থেকে, আর আমাকে ঘুমাতে দে। তাহরিমের থ্রেট শুনে তানজিম খানিকটা দমে গেল। রুম ছেড়ে যেতে যেতে বলল, এখন দিন তোমারই, করে না অত্যাচার এই অবলা প্রাণীটার উপর। তবে মনে রাখো, এই দিন দিন না, আরো দিন আছে, মনে রাখো। এক মাঘে শীত যায় না। রাতের বেলা চুরি করে বউরে দেখতে যাইতে পারে আর আমি বললেই দোষ? ভালো মানুষের এই দুনিয়ায় দাম নাই, লোকে ঠিকই বলে। বলতে বলতেই রুম থেকে বেরিয়ে গেল। তানজিমের আজ খুবই কথা শুনে তাহরিম চোখ বন্ধ করে ঠোঁটেলিয়ে হাসল। পুনরায় ডুবে গেল ঘুমের অতল গহীনে। কি রে, মুখটা বাংলা পাঁচের মতো করে রাখছিস কেন? কি হয়েছে? ইলুর কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম। এক পলক ওর দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকালাম। এখন বিকেল 5টা। অফিস থেকে সরাসরি ধানমন্ডি লেকের পাড় আসলাম। জায়গাটা আমার বরাবরই ভালো লাগে। পরন্ত বিকেলে সূর্যটা যখন ডুবে ডুবে ভাব, তখনকার রক্তিম আকাশ আমার বরাবরই প্রিয়। এবেলায় এখানে অনেক মানুষ দেখা যায়। কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? স্যার ডেকে নিয়ে কিছু বলেছে? আমি সামনের দিকে তাকিয়ে বললাম, না স্যার, কি বলবে, ডেকেছিল একটা কাজের জন্য। আর আমি ভাবছি সকালে সেই বিষয়টা নিয়ে। বেশ ভাবাচ্ছে আমাকে বিষয়টা। আমার কথা শুনে ইলু কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোর সেই সকালের গাঁজাখুরি কথাবার্তা কি হয়েছিল রে? ওর কথা শুনে আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালাম। আমি গাঁজাখুরি কথাবার্তা বলি? কে বললো তুই এসব কথা বলিস? এসব তো আমি বলি। তুই তো সদা সর্বদা সত্যি কথাই বলিস। এখন বলতো কি হয়েছিল? আরে কাল সন্ধ্যা থেকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল। সিজন চেঞ্জে জ্বর আসবে আসবে ভাব, খারাপ লাগছিল, তাই কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম। হঠাৎ রাতে খুব খিদে পেল, কিন্তু উঠে যে খাবো সেই সুযোগ বা শক্তি কোনোটাই ছিল না। রাত তখন 12টা কি 1টা। বেলকনি থেকে কিছু একটা পড়া শব্দ পেয়ে আমি চমকে যাই, কিন্তু কারো শরীরে পারফিউমের গন্ধে অনেকটাই নিশ্চিত হয়ে যে কেউ একজন এসেছে। আর এই বেলকনি দিয়ে আসার স্বভাব তো তোরই। তো আমি ভাবলাম তুই এসেছিস। আমার কথা শুনে ইলু কিছুক্ষণ নীরবতা পালন করে চিন্তিত স্বরে বলল, তারপর আমার মাথার কাছে এসে কপালে হাত দিল। আমি ভাবলাম তুই, তাই বললাম কিছু রান্না করতে, খিদে পেয়েছে আমার। সেও আমার মাথায় জলপট্টি দিয়ে, না না শুধু মাথায় না, চোখ সহ ভিজে কাপড় দিয়ে ঢেকে নিঃশব্দে রান্না করতে চলে গেল। কিছুক্ষণ পর এক বাটি স্যুপ খাইয়ে দিল, ঔষধ খাইয়ে ঘুম পাড়ালো, সারা রাত সেবা করলো। আমি ভোরের দিকেও কপালে কারো স্পর্শ টের পেয়েছিলাম। সে হয়তো কানে কানে ফিস ফিস করে কিছু একটা বলেছিল, আমি না বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুই, আর সকালে উঠে দেখি কেউ নেই। আমার কথা শুনি ইলু ভ্রু কুঁচকে খানিকটা সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোর কথা আমি সব সময় বিশ্বাস করি, কারণ তুই বানোয়াট কিচ্ছুই বলিস না। তবে এই বিষয়টা আসলেই রহস্যজনক। আমিও ওর দিকে এক পলক তাকিয়ে ব্যাগ থেকে চিঠিটা বের করে ওর হাতে দিলাম। ইলু আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? সকালে ঘুম থেকে উঠে গ্লাসের নিচে থেকে পেয়েছি। ইলু পুরোটা পড়ে চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। কি রে পড়ো, এইদিকে তো সিক্রেট লাভার, সেই পসেসিভ আর কেয়ারিং তো।
হায়, আমার যে কেন একটা সিক্রেট লাভার নাই। ইলুর কথা শুনে বিরক্তি প্রকাশ করে বললাম, ঢং বাদ দে, যে মনে চায় হবে সে, তার কথা কেন আমার শুনতে হবে আজিব? এখন চল তো, কাল আবার একটা জায়গায় যেতে হবে, কিছু ইনভেস্টিগেশন আছে, আর কয়েকদিনের মধ্যে হয়তো কোথাও পাঠাবে কর্তৃপক্ষ থেকে। আমার কথা শুনে ইলু বলে উঠল, মানে কি, কোথায় যাবি কাল? নন্দনপুর এলাকা, আই মিন নন্দনপুর জমিদার বাড়ি। নন্দনপুর জমিদার বাড়ি মানে কি? এই, তুই জানিস এই জায়গাটা কত রিস্কি? কম লোক তো আর পাঠানো হয়নি ওখানে। একজনও কি বেঁচে ফিরেছে? কারোর টিকিটই পর্যন্ত পায়নি কেউ। ভুতুড়ে এলাকা ওটা। তুই যাবি না, আমি বলেছি তুই যাবি না। বেশ আতঙ্কিত কণ্ঠে ইলু কথাগুলো বলে উঠল, আরে বোকা, ভয় কেন পাচ্ছিস? আমি তো কাল শুধু দিনের বেলায় যাব, ঘুরে সবকিছু দেখে রাতের মধ্যে ফিরে আসবো, চিন্তা করিস না তো। আমি স্যারের সাথে কথা বলবো। তুই একা একটা মেয়ে, তোকে কোন আক্কেলে ওখানে পাঠাচ্ছে? হ্যাঁ, তুই একদম রাজি হবি না। আরে পাগল, আমি কি এখনো আগে কখনো এরকম পোড়াবাড়ি কিংবা পুরনো রাজবাড়িতে এসব ইনভেস্টিগেশন করিনি নাকি? আগেও তো কত আর্টিকেল করলাম এগুলো নিয়ে, কত রাত কাটালাম এসব বাড়িতে। পূর্ণ, তুই বুঝতে পারছিস না, ওসব পোড়া বাড়ি আর নন্দনপুর জমিদার বাড়ি এক না। তুই জানিস না ওই এলাকায় কোনো মানুষ থাকে না। রাত হলে কি সব শব্দ শোনা যায়। আবার ইনভেস্টিগেশনের জন্য যারাই গিয়েছে এক রাতের বেশি তাদের তো দেখাই যেত না, একদম গায়েব। এখন তো ওখানে কোনো ইনভেস্টিগেটর কিংবা পর্যটকও যায় না। তুই প্লিজ না করে দে। আমি চারপাশে তাকিয়ে ব্যাগ নিয়ে বসা থেকে উঠতে উঠতে বললাম, মিফতাহুল পূর্ণ যখন একটা কাজ কাঁধে নিয়েছে সেটা সে করেই ছাড়বে, আর সে সফল হবেই হবে, এটাই পূর্ণার নিয়ম। আমি কোনো কিছুতে পিছপা হওয়া শিখিনি, তাই আজও হব না। আমি এটা পারবো বলে সরকার এই কাজটা আমাকে দিয়েছে, আর আমি পারবই ইনশাআল্লাহ। আমার এমন দৃঢ় প্রতিজ্ঞা দেখে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ঠিক আছে, তুই যখন যাবি যা, সাথে আমিও যাব। বিপদে পড়লে দুজন একসাথেই পড়বো। আমি আর কিছু শুনতে চাই না। চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাব। আমি কিছু বললাম না, পা চালিয়ে রাস্তায় আসলাম, সাথে ইলু। কারো মুখে কোনো কথা নেই। রিক্সা দিয়ে বাসায় আসতে আসতে প্রায় মাগরিবের আজান হয়ে গেছে। নামাজ পড়ে কিছু খেয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। উদ্দেশ্য নন্দনপুর জমিদার বাড়ির সব তথ্য জানা। তবে আর যাই হোক, জমিদার বাড়িটা বেশ সুন্দর। ছবিতে যা দেখলাম, ল্যাপটপ থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে ডায়েরিতে নোট করতে লাগলাম। স্যার, পূর্ণা ম্যামকে নন্দনপুর ইনভেস্টিগেশনের জন্য নোটিশ দিয়েছে। নন্দনপুর? স্যার, ওই যে নন্দনপুর জমিদার বাড়ি, যে আরে যেটাকে সবাই ভূতুরে বাড়ি বলে চেনে, ওটা। কুসুনের কথা শুনে তাহরিম খানিকটা উত্তেজিত হয়ে বলল, হোয়াট ননসেন্স, কি সব কথা বলছো? ওটা ইনভেস্টিগেশন অফ করে দিয়েছিল। গত কয়েক বছরে যাদেরকেই পাঠানো হয়েছে তাদের মধ্যে কেউই আর ফিরে আসেনি। এটা আবার চালু করেছে কে? স্যার, ওটা কর্তৃপক্ষের আদেশ। পূর্ণা রাজি হয়েছে? জি স্যার, ম্যাম কাল একবার দেখে আসতে যাবে। হোয়াট? এই মেয়েটা এমন কেন? লাইফে এত রিস্ক কেন?
Hello.